সুপ্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো তোমাদের সাথে যেটি হয় যে আজকে 41তম বিসিএস তোমাদের পরীক্ষা দিবে। পরীক্ষা তোমাদের 19 মার্চ। আমি যদি ধরি এখন থেকে একেবারে কাটায় কাটায় ধরা চলে যে 60 দিন সময় আছে হাতে, অর্থাৎ 60 ডেজ। 60 দিন সময় মানে তোমার সব মিলে তুমি একেবারেই কম সময়, মানে জাস্ট 2 মাস। এই 2 মাস তোমার চোখের পলকে 2 মাস শেষ হয়ে যাবে। এখন তুমি 2 মাসের মধ্যে থেকে প্রস্তুতি নিতে গেলে এই মুহূর্তে থেকে আমাকে তোমরা যারা ফলো করো, তোমরা অনেকেই বলছিলে যে এই পরীক্ষার শেষ সময়ের মধ্যে থেকে কি পড়বে বুঝতে পারছো না, বা কোথা থেকে পড়বে, কত ঘন্টা পড়বে, এই জিনিসগুলো বুঝতে পারছো না। তো সেক্ষেত্রে আমার নতুন একটা গ্রুপ আছে, ভাইব্রেন্ট সেলফ একটা গ্রুপ আছে। সেই গ্রুপের মধ্যে থেকে আমি একটা পোস্ট দিয়েছিলাম যে তোমাদেরকে আজকে একটা লাইভ নিব। এই লাইভের মধ্যে থেকে তোমাদেরকে পড়ার বিষয়টা একটু আমি বলার চেষ্টা করবো যে তোমরা কতক্ষণ পড়বে, কত ঘন্টা পড়বে, বা কি কি পড়বে শেষ সময়ের মধ্যে থেকে। তো তোমাদের যেটা থাকে যে আজকে আমি যে কথাগুলো বলবো, আমি প্রথমে ভেবেছিলাম যে এটা হয়তো 20 মিনিট 30 মিনিট বললেই হয়ে যাবে। তো এখন কেন জানি মনে হচ্ছে যে এটা সময় একটু বেশি লাগবে। তোমাদের অবশ্যই কতক্ষণ তোমাদের ধৈর্য ধরে রাখতে পারবো আমি জানি না, বাট তোমরা যারা পরীক্ষা দিবে, তোমরা যারা পরীক্ষা দিবে, তোমাদেরকে অবশ্যই আজকের ভিডিওটা পুরোটাই তোমাকে দেখতে হবে এবং সময় নিয়ে দেখতে হবে। তো একটু ধৈর্য ধরে কষ্ট করে একটু সময় নিয়ে দেখো। দেখার পরে তারপরে আগামীকাল থেকে আমি তোমাদেরকে যত ঘন্টা পড়তে বলবো, যতবার পড়াগুলো রিভিশন করার কথা বলবো, এই বিষয়গুলো খেয়াল রাখবে। দেখা যাক কি হয় এরপরে। পরীক্ষা আসলে তখন সেই পরীক্ষায় কেমন করো সেটা সময় বলে দিবে। তো যাই হোক, আমরা মূল আলোচনা শুরু শুরু করে দিব। আমি এই ফাঁকে আমার যে গ্রুপটি আছে, গ্রুপে এই ভিডিওটি শেয়ার করে দিই। তোমরাও পারলে একটু শেয়ার করে দাও। দিয়ে আমি কথা শুরু করে দিচ্ছি তোমাদের সাথে। তোমরাও শেয়ার করে দিও, পারলে আমি একটু শেয়ার করে দিই। ঠিক আছে। আশা করছি তোমরা অনেকেই যুক্ত হয়ে যাবে একটুর মধ্যেই। আমি তোমাদেরও কমেন্টগুলো দেখবো একটু পরে। আচ্ছা, আমাদের কাউসার আহমেদ, মাহমুদ আক্তার, আমি অলরেডি একটু লেট করে ফেলছি শুরু করতে। আমাদের 9টা শুরু করার কথা ছিল, একটু দেরি হয়ে গেল। যাই হোক, আসাদুল ইসলাম খুলনা থেকে আছে, আয়েশা ইসলাম আছে। তোমরা একটু যাই হোক শেয়ার করে দাও। আর এই ফাঁকে একটু বলে দাও তোমরা কে কোন জায়গা থেকে আসছো, তাহলে আমি বুঝতে পারবো যে কে কোথা থেকে এটা দেখছো। তাহলে এটা দেখলে সেই অনুযায়ী কথা বলতে সুবিধা হবে। আমি তোমাদের সাথে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা একটু তোমাদেরকে বলি যে কি কি বিষয় বলবো। সেটা হচ্ছে যে 41তম বিশেষ পরীক্ষায় তোমার যে 60 দিন মাত্র সময় আছে, এই সময়ের মধ্যে থেকে আমি যেগুলো টাস্ক করবো কথাগুলো, সেগুলো হচ্ছে যে একটা টার্গেট মার্কস। তোমার এই বিসিএস পরীক্ষায় তোমার টার্গেট মার্কসটা কত হবে। এখানে আমি দেখতে পাচ্ছ যে কিছু সাবজেক্ট দিয়েছি, যে যে সাবজেক্টগুলো থেকে কোন সাবজেক্ট থেকে কীরকম মার্কস তোলা যেতে পারে সেটা নিয়ে একটু কথা বলবো। স্টাডি ম্যাটেরিয়ালস, অর্থাৎ তুমি কি কি পড়বে। এই যেহেতু সময় একদম শেষ, মাত্র 60 দিন সময় আছে, বললেই তো আর সব কিছু হয় না। তো সেক্ষেত্রে আমি এখানে কিছু বইয়ের কথা বলছি বা জায়গার কথা বলছি, জায়গাগুলো তুমি পারলে টাচ করবে। তারপর হচ্ছে তোমার এক্সামস বা টার্গেট অ্যাসাইনমেন্ট, মানে অ্যাসাইনমেন্ট একটা টার্গেট করে, যে অ্যাসাইনমেন্ট ক্রিয়েট করে সেটা ধরে ধরে পড়া এবং পরীক্ষা দেওয়া। তারপরে তোমার ডেইলি স্টাডি টাইম, প্রতিদিন তুমি কত ঘন্টা করে পড়বে সেইটা। তারপরে ডেইলি রুটিন, তুমি রুটিন করেই তোমাকে পড়তে হবে তার কোনো মানে নাই, বাট একটা ডিসিপ্লিন যেন থাকে সেই জন্য ডেইলি রুটিনের কথা বলছি। আমি একটা রুটিন তোমাদের করে দিব। আর তারপরে যেটা হচ্ছে যে তোমাদের রিভিশনের ব্যাপারটা আসবে, রিভিশনটা তুমি কতবার করবে সেটা আসবে। এরপরে মডেল এক্সাম এবং নিজের কনফিডেন্ট থাকা, সেই বিষয় নিয়ে কথা বলবো। তো আশা করছি সময়টা তোমাদের খারাপ যাবে না, ভালোই কাটবে। ওকে,
অনেকেই যুক্ত হয়ে গেছে তোমাদের মধ্যে থেকে। আচ্ছা ঠিক আছে, তোমাদের আলোচনা আমি শুরু করে দেই, তারপরে তোমাদের মধ্যে শেয়ার করে দিলে তোমাদের বন্ধুরা যারা এখনো যুক্ত নাই তারা হয়তো দেখতে পারবে। তো প্রথমে যে কথাটি বলবো সেটা হচ্ছে যে তোমাদের এই পুরো বিসিএস এর ক্ষেত্রেই মনে রাখতে হবে যে আমি আমার ক্ষেত্র দিয়ে যদি বলি যে আমি ভাইভাই দিয়েছি 3বার, বিসিএস ভাইভা পরীক্ষায় 3বার অ্যাটেন্ড করেছি। তো সেক্ষেত্রে তো প্রিলি পরীক্ষায় যে ব্যাপারটা থাকে, প্রিলি পরীক্ষা ফেস করার সময় প্রিলিতে আমার কখনো ফেল আসে নাই। এটা একটা মানে বড় কারণ যেটি বলবো, সেই কারণটা তোমাদেরকে প্রথমে তুলে ধরে আমি জানাচ্ছি। এটি বড় কারণ হচ্ছে যে আমি প্রিলির যে প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নগুলো মানে অসংখ্যবার আমি রিভিশন করতাম। ইভেন ম্যাথ আমি খুব কম পারতাম, সে ম্যাথও আমি প্রচুর রিভিশন করতাম। সো রিভিশন একটা বড় একটা কি পয়েন্ট তোমার জন্য, সেটা নিয়ে আমি কথা বলবো রিভিশন নিয়ে। আর আরেকটি যেটা থাকে সেটা হচ্ছে যে আরেকটি কৌশল যেটা আমার ছিল সেটা হচ্ছে যে অল্প পড়া, মানে পড়াগুলো আমি কনসাস করে নিয়ে এসেছিলাম। যে পড়াগুলো আমার দরকার নাই, যে পড়াগুলো আমার বারবার পড়ার দরকার নাই, মানে আমার পড়া আছে বা যে পড়াগুলো খুবই ইজি সেগুলো বাদ দিয়ে যেই পড়াগুলো বেশি জরুরি সেই পড়াগুলো বারবার রিভিশন করতাম। এটা তো যাই হোক, তো তোমাদের ক্ষেত্রে আমি এখন যেটা বলবো যে এইখান থেকে তোমাদের প্রথম যেটা দরকার সেটা হচ্ছে যে একটা টার্গেট মার্কস ক্রিয়েট করা দরকার, টার্গেট করা দরকার। টার্গেট করে তুমি সেই অনুযায়ী যদি পড়ো তাহলে ভালো হবে। আচ্ছা, আমি তোমাদের বোধহয় কি মেসেজগুলো দেখতে পাচ্ছি না। একটু শেয়ার করে দাও তোমরা সবাই, যারা তোমাদের ফ্রেন্ডসরা দেখতে পাচ্ছে না তারা তাহলে দেখতে পারবে। আমরা এটা কিসে নিচ্ছি লাইভটা? আচ্ছা, ওকে। আমার এইখানেই বোধহয় নেট বোধহয় সমস্যা হচ্ছে আমার এটার মধ্যে। ওকে, আচ্ছা, তাহলে এই কথাগুলো শুরু করে দেই। ঝটপট বলার চেষ্টা করব এবং যতটা পারি দ্রুত শেষ করার চেষ্টা করব। তো সেক্ষেত্রে একটু খেয়াল করো তোমরা, সেটা হচ্ছে যে প্রথমেই যে জিনিসটা আসে সেটা হচ্ছে টার্গেট মার্কস। তুমি বিশেষ পরীক্ষায় প্রিলিতে পাস করতে গেলে তোমার তো জানাই আছে 3টা পরীক্ষা দিতে হবে, প্রিলি, রিটেন, ভাইভা। সো প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু টার্গেট আছে। যেমন ধরো আমি যদি লিখিত কথা বলি, লিখিত পরীক্ষায় আবার টার্গেট কিসের এটা থাকতে পারে, প্রিলি পরীক্ষা আবার টার্গেট কিসের থাকতে পারে। বাট তোমার একটা মাথার মধ্যে যেটা টার্গেট না থাকে যে কত মার্কস পেলে তুমি এটা ভালো করবে, সেটা না থাকলে তুমি কিন্তু খুব বেশি ভালো করতে পারবে না। তো সেক্ষেত্রে আমি বলবো যে তোমার প্রিলিতে টার্গেট যেটা থাকবে, এই টার্গেট মার্কস থাকবে 120 to 130, 130 এইটা। অর্থাৎ তোমার টার্গেট মার্কস হচ্ছে 120 to 130। যদি তুমি 120 পাও, তো আমি আমার এই যে দীর্ঘদিনের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাতে তোমাদের বলতে পারি, যদি 120 পাও তাহলে তুমি প্রিলিতে টিকবে, পাস করবে। কারণ এখন পর্যন্ত যতগুলো বিশেষ পরীক্ষা হয়েছে 35 থেকে এই যে তোমাদের যে 41তম পরীক্ষা হচ্ছে, এই 200 নম্বর পরীক্ষার মধ্যে কখনোই 114-র উপরে লাগে নাই। আর এর আগে আমরা যখন পরীক্ষা দিতাম তখন ছিল 100 নম্বর প্রিলি ছিল, তখন 10তম বিশেষ থেকে 34 বিশেষ পর্যন্ত কোনো বিশেষ পরীক্ষায় 100 নম্বরের মধ্যে 65-এর উপরে লাগে নাই, কোনো পরীক্ষায় লাগে নাই। সো এটা মনে রাখবে যে 120 যদি তুমি কভার করতে পারো তাহলে 120 পেলে তোমার কিন্তু ক্যাডার মার্ক চলে আসবে, মানে তোমার পাস মার্কটা চলে আসবে। প্রিলিতে শুধু পাস করা দরকার, এখানকার কোনো নাম্বার তোমার যোগ হবে না, ঠিক আছে? তাহলে এই পাস নাম্বারটার জন্য তোমার 120 থেকে 30 তোমার টার্গেট মার্কস আমি বলবো। আর 2 নম্বর হচ্ছে যে এই 120 বা 130 পাওয়ার জন্য যেটা পরীক্ষা হলে, পরীক্ষার আগে তোমাকে আমি আরও একটা লাইভ নেব, সমস্যা নেই। পরীক্ষার সময় যেটা তোমরা করে ফেলবে, ভুলটা যেখানে করবে সেটা হচ্ছে তোমরা আনসার করার সময় 120-30 পাওয়ার জন্য তোমরা যেটা করে ফেলবে সেটা হচ্ছে 170 বা 180 আনসার করে ফেলবে। এই 170টা 80টা আনসার যদি করে ফেলো তাহলে তোমার ফেল করার সম্ভাবনা অনেকখানি বেড়ে যাবে। এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি তোমাদেরকে। কারণ তুমি এত বেশি ভুল করে ফেলবে যে ভুলগুলো তোমার নেগেটিভ মার্কিং হওয়ার কারণে প্রতিটা কোশ্চিন থেকে তোমার 0.5 কাটা যাবে। অর্থাৎ যে ব্যাপারটা এখানে হয়ে যায় সেটা সবচেয়ে মুশকিল, যেটা হয়ে যায় যে তুমি তো ওই নাম্বারটা পেলেই না, বরং তুমি অন্য যে জায়গা থেকে একটা মার্কস পেয়েছো সেখান থেকে হাফ কাটা গেল। এইটা কত বড় ক্ষতি হয় এটা সাধারণত মানে স্টুডেন্টরা বুঝতে পারে না, প্রথমে বুঝতে পারে না, পরে বোঝে।
হিসাবটাই বুঝতে পারে না। তো যেমন একটা এক্সাম্পল যদি বলি যে 29th বিসিএসে 29তম বিসিএসে একটা মেয়ে আমাকে ফোন দিয়ে বলছিল, তখন 100 নম্বর পরীক্ষা ছিল। ও আমাকে বললো যে স্যার আমি তো পরীক্ষা দিয়েছি, আমার 61 থাকবে, তো আমি কি প্রিলি পাস করবো? তাই আমি বললাম তুমি আনসার করছো কতগুলো? তো বলছে আনসার করছি 72টা। ভুল গেছে কয়টা? বলছে 22টা। তাহলে ওর ধারণা কি যে 22টা ভুল যাওয়া মানে সে কত পেয়েছে, যে 11 মাইনাস হয়ে গেছে। তাহলে 72 থেকে 11 মাইনাস হলে কত থাকে? 61 থাকে। তো সে আমাকে বলছে 61 মার্কস আমি পাবো। তাহলে আসলে কি সে 61 পাবে? পাবে না, অনেক নিচে পাবে। অর্থাৎ প্রথমে 72 থেকে 22 আগে মাইনাস হবে, 22টা আগে কাটা। তাহলে 22টা যদি 72 থেকে কাটা যায় থাকে তার 50। সো 50 থেকে তোমার আরো 11 মাইনাস হবে। এখন 50 থেকে 11 মাইনাস হলে তোমার 39 থাকে। তাহলে সে পেয়েছে 39, 39 নাম্বার পেয়েছে, কিন্তু সে বলতেছে সে কত পেয়েছে? 61 পেয়েছে। এই যে একটা ব্যাস, অর্থাৎ তার কাছে সে ধরে আছে সে বোধহয় প্রিলি পাস করবে, কিন্তু সে 22টা কোশ্চেন ভুল করার কারণে সে যে প্রিলি থেকে আউট হয়ে গেছে বহুদূরে, সেটা সে বুঝতে পারছে না। সো তোমাদের ক্ষেত্রে আমি বলবো তোমাদের যে ফেল করার অন্যতম যে কারণ থাকে প্রিলিতে, তোমরা আনসার এত বেশি করো যে তোমাদের ভুল বেশি হয়। ভুল হলে ওই মার্কসটা তো আসেই না, বরং তুমি আর একখানে যেখান থেকে মার্কসটা পেয়েছো সেখান থেকে হাফ 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 করে চলে যায়। প্রত্যেকটা প্রশ্ন থেকেই আরেক জায়গার একটা হাফ মার্কস তোমার নিয়ে যায়, যে কারণে তুমি প্রিলিতে ফেল করে ফেলবে। সো আমার পরামর্শ হচ্ছে তোমার আনসার করার জন্য 130 অ্যারাউন্ড 130, মানে 130-এর কাছাকাছি আনসার করলেই বেটার। 130 থেকে 135 আনসার করাটাই বেটার। বুঝে বুঝে আনসারটা করবে, তাহলে দেখবে যে 200-র মধ্যে থেকে তোমার 70টা বা 60টা আনসার যদি নাও করো তাও কোনো সমস্যা নেই। আশা করছি তোমরা বুঝতে পারছো। আচ্ছা, এই গেল। তাহলে তোমার টার্গেট মার্কস হবে কত? 120-এর কাছাকাছি, 121, 122 বা 119, 118 পেলেও তুমি দেখবা যে প্রিলিতে পাস করে গেছো। এটা কোশ্চেনের উপর ডিপেন্ড করে, এটা আরও কম হতে পারে। তোমার 35 বিসিএস যেটা ছিল সম্ভবত 82 এরকম কিছু ছিল কাট মার্ক আউট অফ 200, এরকম ব্যাপারটা ছিল, বা 88 এরকম ব্যাপারটা ছিল। যাই হোক, এই ক্ষেত্রে খেয়াল করো, আমি খুব ঝটপট তোমাদের কয়েকটা জিনিস বলি যে তোমার যদি টার্গেট যদি 120 থেকে 130-এর মধ্যে টার্গেট হয়ে থাকে, 120 থেকে 30-এর মধ্যে টার্গেটের মধ্যে থেকে, আমি যেটা মনে করি যে তোমাদের যে প্রিলি পরীক্ষায় যে 10টা সাবজেক্ট থাকে, এই 10টা সাবজেক্ট তোমাদের, যেহেতু তোমাদের পরীক্ষা মাত্র 60 দিন সময় আছে, 10টা সাবজেক্টের কোনখানে কোন কত মার্কস এটা তোমাদের অবশ্যই জানা আছে। তো সেক্ষেত্রে তোমরা জানো যে বাংলায় তোমাদের মার্কস হচ্ছে 35, এই যে ম্যাথ, মেন্টাল এবিলিটি দুটোতেই মার্কস হচ্ছে তোমার 30, এটা 15, এটা 15। ডেইলি সায়েন্স, আইসিটি এখানে মার্কস হচ্ছে 30, এখানে 15, এখানে 15। বাংলাদেশ অ্যাফেয়ার্স, জিওগ্রাফি এখানে হচ্ছে 40, বাংলাদেশ অ্যাফেয়ার্সে তোমার 30 আর জিওগ্রাফিতে 10। ইংলিশে তোমার মার্কস 35, আর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে হচ্ছে তোমার কত 20 প্লাস এথিক্স হচ্ছে কত 10, এই হচ্ছে তোমার 30। তো এই সব মিলে তুমি দেখবে যে তোমার হচ্ছে এখানে সম্ভবত 200 হয়ে যাবে, 200 আছে। তো এই 200 নম্বরে তোমার যে বললাম যে এই মার্কস 200। এখন তোমাকে আমি দেখো যে প্রথমে বাংলা লিখেছি, তারপরে ম্যাথ লিখেছি, ইংলিশ নিচে লিখেছি, তারপরে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স নিচে লিখেছি। কেন লিখেছি? আমার এই যে এতদিনের একটা অভিজ্ঞতা থেকে আমি যেটা বুঝি, সেখান থেকে আমার মনে হয় যে এই যে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এবং এথিক্স এই দুটো জায়গার থেকে মানে মার্কসটা ক্যারি করাটা একটু কঠিন। ইংলিশ থেকে মার্কসটা ক্যারি করাটা একটু কঠিন। তো যেগুলোতে মার্কস ক্যারি করা একটু কঠিন সেগুলো আমি নিচে রেখে দিয়েছি, আর যেগুলোতে মার্কস ক্যারি করা সহজ সেগুলো আমরা উপরে দেখতে পাচ্ছি। এটা এক একজনের এক এক রকম হতে পারে, বাট আমার কাছে যেটা মনে হয় যে আমরা যেহেতু পড়াশোনা করব মানে প্রিলি পরীক্ষা দিব শুধু পাস করার জন্য, এখানে আমাদের হাইয়েস্ট হওয়ার দরকার নেই। প্রিলি কোনো নাম্বার আমার ক্যাডার হওয়ার ক্ষেত্রে যোগ হবে না। সো আমি শুধু পাস করব, 200টা কোশ্চেন আমি ফেস করব। 200টা কোশ্চেন থেকে আমার টার্গেট কত? 120 থেকে 130 মার্কস আমি এখান থেকে ক্যারি করব। তাহলে 120 থেকে 130 মার্কস ক্যারি করার জন্য আমার কৌশলটা কি হওয়া উচিত? আমার কৌশলটা হওয়া উচিত যে 120 থেকে 30-এর মধ্যে এই মার্কসটা পাওয়ার জন্য কোন কোন সাবজেক্ট থেকে বেশি বেশি কোশ্চেন কমন থাকে, কোন কোন জায়গা থেকে পড়লেই কোশ্চেন কমন পাওয়া সম্ভব, সেই জায়গাগুলো আমার কিন্তু টার্গেট হওয়া উচিত। এখন তুমি যদি চিন্তা করো যে আমি ভোকাবুলারি থেকে সব মার্কস তুলবো, এখন ইংলিশ ভোকাবুলারি নিয়ে সারাদিন যদি পড়ে থাকো, আমি বলবো যে এটা তুমি মারাত্মক একটা ভুল করে বসে আছো। কারণ তোমার ভোকাবুলারির কোনো শেষ নাই, কোশ্চেন কই থেকে হবে তার কোনো ঠিক নাই। ভোকাবুলারি এমনি কমন কমন থাকে 2-3টা। সো তুমি যদি এখন ভোকাবুলারি যদি বই কিনে পড়তে থাকো, তো প্রথম এটা হচ্ছে তোমার একটা বড় ভুল। আমি বলবো এই সময়ের মধ্যে থেকে বড় ভুল এটা। তোমাকে কৌশলী হতে হবে এবং প্রিলি পাস করতে হবে। প্রিলি পাস করার জন্য খেয়াল করো,
এই যে বাংলায় 35 আছে, আমি এখানে কি বলছি, জব সলিউশন দিয়ে রাখছি, গাইড বই দিয়ে রাখছি, হ্যান্ড নোট, তোমার বোর্ড বই, এগুলো দিয়ে রাখছি, যেগুলো তুমি পড়েছো সেটা আমি পরে বলছি। এই পড়াগুলো তোমার সবই পড়া থাকার কথা। এমন না যে তুমি আজকের থেকেই প্রথম পড়াশোনা শুরু করে দিয়েছো। যেহেতু তোমার পরীক্ষার 60 দিন মতো সময় আছে, তুমি অবশ্যই আগে থেকে পড়ালেখা করেছো। তো আমি যেটা বলবো, এগুলো সব রিভিশনের কথা বলবো। এই পড়াগুলো তোমাকে রিভিশন করতে হবে। আগে পড়া আছে, পড়াগুলো তুমি রিভিশন করবে। তো সেক্ষেত্রে খেয়াল করো, এই পড়াগুলো তুমি যদি রিভিশন করো, শুধু জানি যেগুলো কথা বলছি, শুধু রিভিশন যদি করো, এখান থেকে 35-এর মধ্যে থেকে তুমি কিন্তু 20 অথবা 22 পেয়ে যাবে। এই মার্কসটা তুমি অবশ্যই অবশ্যই পাবে। শুধু যে পড়াগুলো তোমার পড়া আছে, বা এই জব সলিউশন গাইড বই বা হ্যান্ড নোট বা বোর্ড বই, 9-10-এর যে বোর্ড বইটা আছে এবং অন্যান্য যেগুলো কথা বলছিলাম, সেগুলো যদি একটু রিভিশন করো, প্রিভিয়াস কোয়েশনগুলো রিভিশন করো, তাহলে তোমার 20 থেকে 22 অনায়াসে তুমি বাংলাতে পাবা। এই জন্যই আমি বলছি যে এইখান থেকে মার্কসটা তোলা সম্ভব। পড়া কিন্তু প্রচুর। তুমি যদি সব পড়তে চাও, তাহলে কিন্তু তুমি এই শর্ট টাইমে কিন্তু কভার করতে পারবে না। ওকে, 2 নাম্বার হচ্ছে ম্যাথ এবং মেন্টাল অ্যাবিলিটি। ম্যাথ এবং মেন্টাল অ্যাবিলিটির ক্ষেত্রে খেয়াল করো যে আমি এখানে 30 মার্কস ধরেছি। মনে করো যে ম্যাথ থেকে প্রশ্ন একেবারেই কমন পড়ে। ম্যাথ থেকে কমন পড়ে, মেন্টাল অ্যাবিলিটি থেকেও কমন পড়ে। কিভাবে কমন পড়ে? তোমরা ম্যাথের কোশ্চেনগুলো ঘেটে ঘেটে দেখো, যে আগের যে পরীক্ষাগুলো হলো সেই পরীক্ষাগুলোর মধ্যে থেকে তোমরা দেখবা যে ক্লাস 8-এর বই আর ক্লাস 9-এর বই, ক্লাস 8-এ 7-এর 2-একটা কোশ্চেন ছিল, অনুশীলনী থেকে কোশ্চেন ছিল, আর 8 আর 9-এর যে বইটা আছে, বোর্ড বই যেটা আছে, সব কোশ্চেন এখান থেকেই আসে ম্যাথের। শুধু এখান থেকে প্রিলির কোশ্চেন আসে না, এখান থেকে রিটেনের কোশ্চেনগুলো আসে, লিখিত কোশ্চেনগুলো আসে। এই কথাগুলো তোমাদের আমি সেভারাল টাইম, মানে অনেকবার বলেছি যে কি করতে হবে কি করতে হবে না, এগুলো তোমাদের বলেছি। সেই অনুযায়ী তোমরা যদি কাজটা করে থাকতে বা করে থাকো, তাহলে কিন্তু আজকে তোমার এই ভোগান্তি হওয়ার কথা না। তারপরও তোমরা যদি এই সময়টা আরো ভালো করে পড়তে চাও, তাহলে আমি বলবো যে ম্যাথ থেকে তোমাদের যে ম্যাথগুলো, আগের ম্যাথগুলো করা আছে, যে ম্যাথগুলো তোমরা করেছো ওই বইগুলো থেকে, সেগুলো যদি তুমি রিভিশন ঠিক মতো করতে পারো, সেগুলো যদি আলাদাভাবে পড়তে পারো, তাহলে কিন্তু তোমার এখান থেকে ম্যাথের মধ্যে পুরোপুরি নাম্বারটাই চলে আসবে, পুরো মার্কস। এমন না যে 15-এর মধ্যে থেকে 7, 6 এরকম আসবে, সব কোশ্চেন তোমার কমন থাকবে। সো সেখানে তুমি জাস্ট পড়ো নাই বা তুমি পড়বে না, সময় দিবে না বলেই তোমার সমস্যা হতে পারে। তুমি যদি সময় দাও, তুমি যদি পড়ো, এখান থেকে মার্কস না পাওয়ার কোনো কারণ নাই। ম্যাথ থেকে, ম্যাথে আমার থেকে উইক তোমরা কেউই নাও, আমি সবচেয়ে উইক, মানে উইকেস্ট বলতে পারো তোমাদের মধ্যে। সো আমি যদি পারি ম্যাথের মধ্যে, তোমরা তো অবশ্যই পারবে। ওকে, তো তোমাদের এটা নিয়ে ভয়, বা তুমি আর্টসের বা তুমি অ্যাকাউন্টিং পড়ো বা তুমি ধরো ইতিহাসে পড়াশোনা করো, তুমি একটা অজুহাত দাঁড় করালে যে এরকম স্যার আমি তো ম্যাথ পারি না, আমার ম্যাথে খুব সমস্যা, এরকম অজুহাতের কোনো সুযোগই নাই। তুমি অজুহাত দাঁড় করানোর কোনো মানেই নাই। অজুহাত দাঁড় করানোর কথা চিন্তাও করবে না, মানে ভাববেও না যে কোনো অজুহাত আমি দাঁড় করাবো, ওইটা মাথা থেকেই বাদ। তোমাকে অজুহাতের সামনে যাই যাবে না, তোমাকে যেটা করতে হবে ফেস করতে হবে। কি ফেস করতে হবে? ভেরি সিম্পল, জাস্ট ক্লাস 8-এর ম্যাথ বইটা আর ক্লাস 9-এর ম্যাথ বইটা, এই দুটো ম্যাথ তুমি, এই দুটো বই জাস্ট ম্যাথ, তুমি এই দুটো ম্যাথ বই রিভিশন করবে। আগে তো তোমার অবশ্যই পড়া আছে, রিভিশন করবে। ওকে, আর এই ম্যাথগুলো এমন না যে অনেক বড় বড় ম্যাথ, যেমন গণিতে লিখিত পরীক্ষায় যে ম্যাথগুলো থাকে একটু বড় বড় থাকে, সেরকম ম্যাথ না। এটা খুব ছোট ছোট ম্যাথগুলো আসে, যেটা তোমার আইকিউ টেস্ট করা হয়, যে এই এই হিসাবগুলো সে পারে কিনা বা এই অঙ্কগুলো সে পারে কিনা, তার মধ্যে এই সেন্সগুলো আছে কিনা, এই সেন্সটা তোমাকে জাস্ট জাজ করে। তো এইটা তুমি জাস্ট, এটা তো একটা গণিত হিসাবের ব্যাপার, তো আমরা বাজার খরচ করতে হিসাব করি না, সেরকম হিসাবের ব্যাপার। এটাকে জাস্ট প্র্যাকটিক্যাল হতে চিন্তা করে অঙ্কগুলো শুরু করে দাও। যদি তোমার উইকও হও, তুমি আজকে থেকে চিন্তা করে শুরু করে দাও। এই জন্যই শুরু করবে, ম্যাথকে অ্যাভয়েড করবে না। এই জন্যই শুরু করবে যে এখান থেকে তোমার 15-এর মধ্যে থেকে 15 মার্কসই তোলা সম্ভব। ধরো 1 নাম্বার বা 2 নাম্বার গেল, 13 তুমি এখান থেকে অবশ্যই পাবে। তাহলে এখান থেকে তুমি 13 যদি ক্যারি করতে পারো, বা 12 অ্যাটলিস্ট তুমি ক্যারি করতে পারবে, যদি তুমি আমি যেভাবে বলবো সেটা রিভিশন করতে থাকো, এভাবে রিভিশন করে পড়তে থাকো। একই সাথে মেন্টাল অ্যাবিলিটি যেটা আছে, সবচেয়ে মেন্টাল অ্যাবিলিটিতে মার্কস তোলাটা আর একটা সহজ জায়গা। কিন্তু মনে রাখবে যে মেন্টাল অ্যাবিলিটি থেকে মার্কস নেগেটিভ হওয়াটাও কিন্তু ততখানি ঝুঁকিপূর্ণ বিষয়। যেমনটা তোমার কারেক্ট করার সুযোগ আছে, তেমনি তোমার নেগেটিভ হওয়ারও অনেক বেশি চান্স থাকে, আশঙ্কা থাকে। সো তোমাকে একটু কেয়ারফুল থাকতে হবে। বাট মেন্টাল অ্যাবিলিটি থেকে মার্কসটা তোলা যায়, একটু চিন্তা করে আশাগুলো করতে হবে। তো তুমি মেন্টাল অ্যাবিলিটি কী করবে সেটা বলার আগে তোমাকে আগে একটা কথা বলে রাখি, মেন্টাল অ্যাবিলিটি মানে হচ্ছে মেন্টাল অ্যাবিলিটি।
মেন্টাল এবিলিটি করতে যেয়ে তোমাকে যেটা করতে হবে যে মেন্টাল এবিলিটির তুমি একবার পড়ে আনসারটা কখনোই করবে না। এই কথাটা তুমি এটা পরীক্ষা হলেও মনে রাখবে, আমার এই কথাটা মনে রাখবে যে একবার কাছে তুমি পড়লে পড়ার পরে তোমার কাছে মেন্টালি মনে হলো আনসার সি, তুমি গোল্লা ভরাট করলে সি, কিন্তু আমার কথাটা তুমি খেয়াল রাখবে পরীক্ষা হলেও যে ওই সি গোল্লা ভরাট করার আগে অন্তত আরো একবার, দুবার পড়লে ভালো হয়, আরো একবার তুমি যাচাই করে দেখবে তুমি যে সি দিচ্ছ এটা কি আসলে সি ঠিক আছে। মানে একদম কমন কোশ্চিন, তোমার কাছে মনে হবে যে না নির্ভুল আমি একেবারে ঠিক আছি, একবার পরে ঠিক আছে সি, তারপর আমি তোমাকে বলবো তুমি আরেকবার জাজ করে দেখবে, দেখবে তোমার প্রত্যেকটা আনসার কারেক্ট হয়ে যাবে। ঠিক আছে। আর একদম মানে ধরা বাঁধা মানে মানে কিছু নিয়ম থেকে প্রশ্ন করা হয় মেন্টাল এবিলিটি থেকে। আচ্ছা এবার আসো মেন্টাল এবিলিটিতে তুমি কি করবে। প্রথম কাজ যেটা থাকবে মেন্টাল এবিলিটির সেটা হচ্ছে তুমি মেন্টাল এবিলিটির লিখিত পরীক্ষার যে গত 4-5 বছরের যে প্রশ্ন মেন্টাল এবিলিটি এসেছে, এক একটা প্রশ্নের মধ্যে 50টা করে প্রশ্ন আছে। তো তুমি যদি ধরো 6টা বিসিএস যদি হয় তাহলে 5-30 300টা কোশ্চিন আছে। তুমি মেন্টাল এবিলিটির এই জাস্ট বিশেষ লিখিত পরীক্ষার যে 300 প্রশ্ন আছে, তুমি আজকে থেকে এই 300 প্রশ্ন কালেক্ট করো, এখানে করে এই 300 প্রশ্ন তুমি রিভিশন করে ফেলো। এটা হচ্ছে তোমার প্রথম কাজ, লিখিত পরীক্ষার মেন্টাল এবিলিটি প্রশ্নগুলো রিভিশন করা। তুমি দেখবে যে এখান থেকে হুবহু ওইখান থেকে প্রশ্নগুলো তুমি প্রিলিতে যে 15টা প্রশ্ন থাকবে তার মধ্যে থেকে 6 থেকে 8টা কোশ্চেন তুমি সরাসরি পেয়ে যাবে ওখান থেকে। তো সরাসরি যদি তুমি ওখান থেকে 6 থেকে 8টা কোশ্চেন পেয়ে যাও আর কি লাগে, বাস বাকি যে মার্কসটা থাকে সেই মার্কসটা তোমার যে তোমার যার কাছে যে গাইড বইটি আছে, এমন না যে ওই গাইড বই কিনতে হবে ওই গাইড বই কিনতে হবে এরকম না, যার কাছে যে গাইড বইটি আছে, তোমার কাছে অ্যাসুরেন্স প্রকাশনী বা তোমার কাছে প্রফেসর্স প্রকাশনীর বা MP3-র যার কাছে যেটা গাইড বই আছে সেই গাইড বই থেকেই তুমি মেন্টাল এবিলিটির যে প্রশ্নগুলো আছে, যে প্রশ্নগুলো তোমার মানে প্রতিটি চ্যাপ্টারে যে প্রশ্নগুলো দেয়া আছে শুধু এই প্রশ্নগুলো তুমি সলভ করতে যে যেটা যেটা পারবে না সেটা সেটা নিয়মগুলো দেখে নিবে একটু, যেটা যেটা পারবে সেটা নিয়ম আর দেখবে না। সো নিয়মটা পড়বে কি হবে যে প্রশ্নগুলো পড়বে, প্রশ্ন পড়তে যে যেটা যেটা তুমি থেমে যাবে পারবে না ওইটার নিয়মটা কি আছে বলবে, নিয়মটা দেখে নিবে। আরো ভালো হয় কি ভালো হয় যদি তোমার একটা রিডিং পার্টনার করে নিতে পারো। রিডিং পার্টনারের সাথে তুমি যদি কোনো পার্টনার থাকে একজন বা দুইজন যে দেখা গেল মেন্টাল এবিলিটি মোটামুটি বোঝে, তার সাথে যদি পার্টনারশিপ করে নিতে পারো তাহলে তার সাথে বসে তুমি যদি মেন্টাল এবিলিটির বিষয়টা আলোচনা করো, একসাথে পড়ো, আমার মনে হয় যে কয়েকটা দিন পড়লে মেন্টাল এবিলিটি তোমার এটা কাভার হয়ে যাবে। একবার কাভার হয়ে গেলে তারপরে তুমি জাস্ট রিভিশন করবে, বারবার রিভিশন করবে, তাহলে কিন্তু কাজটা হয়ে গেল। আমি জানি না তোমরা এতদিন কি পড়ছো, সেগুলো যদি পড়া থাকে তাহলে সেগুলো রিভিশন করলে কিন্তু এখন এটা ভুলটা হওয়ার কথা না। সো আমি বলবো যে এখান থেকে ম্যাথ এবং মেন্টাল এবিলিটি যে মার্কসটা এখানে আছে এখানে পুরোপুরি মার্কসটা তোলা সম্ভব। তোমার এখান থেকে এই যে মেন্টাল এবিলিটি এখান থেকে 12 তো অবশ্যই পাওয়া যায়, ম্যাথেও 12 পাওয়া যায়, তো তুমি এখান থেকে 24 কিন্তু তুমি ক্যারি করতে পারবে। সম্ভব, অসম্ভব কিছু না, সম্ভব বলে আমি উপরে রেখে দিয়েছি। ওই যে আগেই বলছি কোনো অজুহাত দেখানো যাবে না যে আমি আর্টসের স্টুডেন্ট মুক্ত, এগুলো কোনো কিছু বলা যাবে না। তুমি কোন সাবজেক্টে আসছো কি আসছো সেটা তুমি তো অবশ্যই অঙ্কগুলো করেই তো তুমি আসছো এই জায়গার মধ্যে। দেন আসলে ডেইলি সায়েন্স ICT, ডেইলি সায়েন্স থেকে সবচেয়ে বেশি মার্কস তোলা যায়, সবচেয়ে বেশি কোশ্চেন কমন থাকে ডেইলি সায়েন্স থেকে, একদম প্রিভিয়াস কোশ্চেনগুলো পড়লে সব কমন। আমি আমার যে জব প্রশ্ন ব্যাংক যে বইটা আছে, জব প্রশ্ন ব্যাংক বইটা থেকে আশ্চর্যজনকভাবে একটা পৃষ্ঠা থেকে 4টা কোশ্চেন ছিল ডেইলি সায়েন্সের, একটা পেজ থেকে 4টা প্রশ্ন। সো ডেইলি সায়েন্স থেকে প্রিভিয়াস কোশ্চেনগুলো খুবই আসে। তোমার কাজ হচ্ছে তুমি এতদিন যেগুলো পড়ছো সেগুলাই জাস্ট রিভিশন করো, প্রিভিয়াস কোশ্চেন সব প্রিভিয়াস কোশ্চেনগুলো তুমি যত প্রিভিয়াস কোশ্চেন একটা বইয়ের মধ্যে আসে, তোমার কাছে গাইড বই যে গাইড বইটি আছে সেই গাইড বইয়ের যত প্রিভিয়াস কোশ্চেন সবগুলো পড়ে ফেলবে। একইভাবে ICTর সেম কাজটাই করো, ICTর সব প্রিভিয়াস কোশ্চেনগুলো পড়ে ফেলো। এর সাথে সাথে তোমরা যে নোট করেছো সেই নোটগুলা বোর্ড বই যে ICT যে বোর্ড বই নোট করতে বলছিলাম সেই বোর্ড বইয়ের নোটগুলা তোমরা সেটা পড়ে ফেলো। তাহলে জাস্ট এই কাজগুলো করে যাও, তোমার এখান থেকে যে 30 আছে 30 থেকে ডেইলি সায়েন্সের 15-এর মধ্যে থেকে তুমি এখান থেকে 13 অবশ্যই পাবে। আর ICT যদি তোমার একটু উইকনেস থাকে তাহলে তুমি এখান থেকে হয়তো 10 ক্যারি করলে আউট অফ 15, এই তোমার হচ্ছে এখান থেকে 23, অ্যারাউন্ড 23, এর কম বেশি হতে পারে, জাস্ট একটা মার্কসের কথা বলছি। দেন আসো বাংলাদেশ অ্যাফেয়ার্স, জিওগ্রাফি, ভূগোল। বাংলাদেশ অ্যাফেয়ার্স থেকে তোমার মার্কসটা তোলা একটু কঠিন, এই জন্যই কঠিন যে এখানে তোমার পড়া বেশি, অনেক বেশি পড়া। যেমন ধরো ইতিহাস যদি চিন্তা করো, ইতিহাস থেকে ধরতে গেলে দেখবে কত পড়া, সো পড়ার জায়গাটা অনেক বেশি। তো কোশ্চেন কিন্তু যেগুলো কমন থাকা সেগুলো সবারই থাকে, এটা একটা বড় সুবিধা। মানে যেগুলো তোমার কমন থাকবে দেখবে সবারই কমন আছে, তোমার ওইটাই দরকার সবার কি কমন আছে সেটা যেন তোমার মিস না হয়।
এগুলো তাই, সবার যেটা কমন আছে সেটা যেন তোমার মিস না হয়। যাদের মিস হবে, যারা ভুল করবে, তারাই পড়ে যাবে। তো যাই হোক, বাংলাদেশ অ্যাফেয়ার্স থেকে যেটা থাকে 30 মার্কস, অনেক মার্কস এখান থেকে, তোমার কোনোভাবে ছাড়ার সুযোগ নেই। তো পিএইচসির সিলেবাসে যে টপিকগুলো আছে, টপিকগুলো থেকে তোমরা বাংলাদেশ অ্যাফেয়ার্সের জন্য আমি যেটা বলবো যে জব সলিউশনের যে পড়াগুলোর কথা বলবো, সে মানে যেগুলো পড়েছো সেগুলোতে রিভিশন করবেই। পাশাপাশি তোমরা যেটা করবে সেটা হচ্ছে ভার্সিটি অ্যাডমিশনের, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার যে প্রশ্নগুলো থাকে বাংলাদেশ অ্যাফেয়ার্সের এবং আন্তর্জাতিক বিষয়গুলি যে প্রশ্নগুলো আসে, সাধারণ জ্ঞানের যে প্রশ্নগুলো থাকে, এরকম গত 3 থেকে 5 বছরের প্রশ্ন আমি বারবার তোমাদের এগুলো কালেক্ট করতে বলছিলাম যে এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই কালেক্ট করবে। এটা হচ্ছে যে বাংলাদেশ অ্যাফেয়ার্স থেকে এবং ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স থেকে ভার্সিটি অ্যাডমিশনের, সব অ্যাডমিশনের যত আছে সবগুলো দরকার নাই। তুমি নাম করা কিছু ভার্সিটির নাম নিলা, ঢাকা ভার্সিটির কথা চিন্তা করলা, জাহাঙ্গীরনগর করলা, আর রাজশাহী করলা, চট্টগ্রাম করলা, জগন্নাথ করলা, জাহাঙ্গীরনগর করলা। তো এরকম কয়েকটা ভার্সিটির যে মানে 3 থেকে 5 বছরের প্রশ্ন, এই প্রশ্নগুলো এখানে করে সেই তাও দেখবো অনেকগুলো প্রশ্ন যাবে, সেই প্রশ্নগুলো তুমি সাধারণ জ্ঞান থেকে এটা পড়ে ফেলবে, এখান থেকে পড়বে এগুলো। আর যার কাছে যে গাইড বইটা থাকবে, আমি গাইড বইয়ের কথা বলবো, সেই গাইড বইয়ের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো তোমরা একটা রিভিশন করে যাবে। ওকে বন্ধুরা? আর জিওগ্রাফি যে জায়গাটা থাকে, এখানে কিন্তু তোমার কিন্তু মার্কসটা সবচেয়ে বেশি ওঠে। জিওগ্রাফি থেকে কোশ্চিন, সব কোশ্চিন কমন থাকে। তুমি যদি একটু পড়ো, জাস্ট প্রিভিয়াস কোশ্চেনগুলো যদি সব পড়তে পারো জিওগ্রাফি থেকে, দেখবে তুমি একদম সব প্রশ্ন কমন পাচ্ছ। দারুণ জায়গা মার্কস পাওয়ার জন্য। তো তুমি এখান থেকে দেখবে যে এইখানে 20-র মধ্যে থেকে তুমি যদি মনে করো এখান থেকে তুমি নিলে, তুমি পেলে এখান থেকে আর 30-এর মধ্যে থেকে তোমার এখান থেকে 16, 17, 18, অর্থাৎ 16 থেকে 18 নাম্বারটা প্রায় সবারই কমন থাকে। এটা তোমারও কমন থাকবে, তোমার যে টিচার এই বিষয়ে ক্লাস নেয় তারও ওইটাই কমন থাকে। আর যেগুলো কমন থাকে না সেটা তোমারও কমন থাকবে না, তোমার যে টিচার ক্লাস নেয় তারও কমন থাকবে না, সেও পারবে না। কিন্তু ওই যে 16 থেকে 18টা সবার কমন থাকে, এটা যেন কমন কোশ্চেন যেন তোমার যেন আনকমন না হয়ে যায়, এইটা নিশ্চিত করতে তোমাকে এই যে বললাম যে ভার্সিটি কোশ্চেনগুলো এবং যে বোর্ড যে বইগুলো তোমাদের কাছে, সেই বইয়ের যে প্রিভিয়াস কোশ্চেনগুলো আছে সেগুলো তোমার মিস না হয়। তো বন্ধুরা, তোমরা এখান থেকে 16 থেকে 18, আর এই যে জিওগ্রাফি আছে এখান থেকে কিন্তু 7, 8 এটা তোমার চলে আসে। ওকে? তো তুমি যদি এখান থেকে পাও 16 বা 17, আর এখান থেকে যদি তুমি 7 পাও, তাহলে 17 আর 7 তোমার কত হচ্ছে? 24 হয়ে যাচ্ছে। তুমি এখান থেকে ধরো 23 বা 24। দেন আসো ইংলিশ। ইংলিশ দর্শক কি আছে না সব চলে গেছে আল্লাহ জানে। হ্যাঁ, সবাই কি আছে না বিদায়? আমি তো আমার মতো করে বলে যাচ্ছি, আমি কিন্তু দেখতেছি না কে কজন আছে না আছে, দেখতেছি না। আমি দেখি একটু কজন আছে না, সব চলে গেলাম নাকি আমি একা একাই কথা বলতেছি আল্লাহ জানে। আমি একটু দেখে নেই যে সবাই আছে না বিদায় হয়ে গেছে। আমরা নিচ্ছি পরিক্রমা পেজে, তাই না? বিদ্যাবাড়ি পেজে নিচ্ছি। আচ্ছা, আমি ওকে, যেটা বললাম যে ইংলিশ থেকে তোমাদের বলছি, দাঁড়াও আমি দেখি আসলে দর্শক না থাকলে তো নিয়ে লাভ নেই। নেট খুব স্লো, কেন বেরি হয় না? হ্যাঁ, না দর্শক, হ্যাঁ আছে আছে, অনেকে আছে। হ্যাঁ, গুড, অনেকে আছে। হ্যাঁ, আমি তো ভাবছি যে মাঠ ফাঁকা, আমি একা একাই ফুটবল খেলতেছি। যাই হোক, একটু শেয়ার করে দাও, আরো আরো বন্ধুরা দেখুক। হুম। হ্যাঁ, কাশফুল, কাশফুল বলছে আসি। গুড। মোহাম্মদ জারিফ, জি স্যার আসি। মিলন কুমার রায়, থ্যাংক ইউ। মিজানুর রহমান আজহারি, না মিজানুর রহমান আজহারি, আজহারি তো ওয়াজ করে উনি। মিজানুর রহমান আছে আমাদের কাছে। সুরেশ কান্তি নাথ, আসি স্যার। লিয়াকত আলী সনেট, আসি স্যার, থ্যাংক ইউ। মাকসুদা মাহি, বিদায়ের পথে আসি। বিদায়ের পথে মানে আসসালামু আলাইকুম স্যার, প্রথমে আসি শেষ পর্যন্ত থাকবো। গুড, বলছে প্রথমে আসি শেষ পর্যন্ত থাকবে। আর না থাকলে, কারো জরুরি কাজ থাকলে থাকার দরকার নাই। যদি খুব জরুরি কাজ থাকে তাহলে সেরে এটা লাইভটা রেখে মানে সেই কাজগুলো সারবা। আমি এমন কোনো আহামরি কথা বলতেছি না যেটা একেবারে তোমাদের মানে শুনতেই হবে, এরকম না। যাই হোক, তোমাদের পরীক্ষা দিবে 41তম, তোমাদের জন্য কথা। আমি এটা দ্রুত শেষ করে দেই, তারপরে আমাদের আরও বেশ জরুরি কিছু কথা আছে তোমাদের সাথে বলতে হবে। আসলে এগুলো তো অনেক বড় আলোচনা, একেবারে শর্ট করে করছি তোমাদের সাথে।
ইংলিশটা আসো। সো ইংলিশে 35, এই 35-এর মধ্যে থেকে দুটো পার্ট, একটা হচ্ছে লিটারেচার, এখানে লিটারেচার হচ্ছে যে মানে ইংরেজি সাহিত্য, এটা হচ্ছে 15 নাম্বার, আর একটা হচ্ছে গ্রামার, গ্রামার হচ্ছে 20 নাম্বার। তাহলে দেখো যে লিটারেচার তোমার হচ্ছে 15 আর গ্রামার হচ্ছে 20। এখন এই সাহিত্য তোমার ইংরেজি হচ্ছে 35, এই 35 মার্কসের মধ্যে থেকে তোমার যেটা হয় যে সবচেয়ে বড় একটা ভয়ের ব্যাপার থাকে যে ইংরেজিতে আমি পারি না, সো ইংরেজিতে মার্কসটা আমি কীভাবে ক্যারি করব। তো ঠিক আছে, ইংরেজিতে মার্কসটা আসলে কীভাবে ক্যারি করতে হয় বা কীভাবে মার্কসটা তুলবো, এগুলো নিয়ে আমি ভিডিও যদি পারি, সময় পাই, আমি আমাদের আরও করার চেষ্টা করব। তোমাদের জাস্ট এটা বলি, এই 35-এর মধ্যে থেকে তুমি যদি মাথায় এটা নাও যে আমি 35-এর মধ্যে থেকে 30 পাবো, আমি 30, এমন আমি অনেক অনেক টিচারদেরকে দেখছি যে তারা এরকম গ্যারান্টি দিয়ে বলে দিচ্ছে যে 35-এর মধ্যে আমি 35 পাইয়ে দিব। ঠিক আছে, দেখো আমি আমি কাউকে ছোট করে বলবো না, এই কথাটা খুব ডেঞ্জারাস যে 35-এর মধ্যে ইংলিশ তোমার 35 পাইয়ে দিব, এটা খুবই ডেঞ্জারাস একটা কথা। ডেঞ্জারাস কেন বলছি, যে এটা তো ভালো কথা, 35-এর মধ্যে 35 পেলে সমস্যা কোথায়? বিরাট সমস্যা। তুমি যদি 35-এর মধ্যে ইংলিশে 35 তুমি টার্গেট করো, তোমার জন্য বিরাট সমস্যা হবে। সমস্যা মানে তুমি যত বড় পণ্ডিতই হও, তুমি 35-এর মধ্যে 35 আনসার করতে গেলেই তুমি দেখবে কিছু ভুল করে ফেলবে, 35-এর মধ্যে 35 পাবে না। তো এর মধ্যে 2-1জন আছে খুবই রেয়ার, খুব ভালো করবে, তাও 35 পাবে না, কম পাবে। এখন তোমার যেটা হয়ে যাবে যে তুমি ধরো ইংলিশে অনার্স করেছো, তো তোমার কনফিডেন্ট লেভেল তো সো হাই, অনেক হাই। তুমি চিন্তা করলে যে না, আমি ইংলিশে একটা স্টুডেন্ট, আমি যদি বিশেষ পরীক্ষায় অ্যাটেন্ড করি 35-এর মধ্যে 35 তো আমার পেতেই হবে, নাহলে মানুষ কি বলবে। তুমি 35 আনসার করে দিলা, দেওয়ার পরে তোমার 15টা গেল ভুল। তুমি 35 আনসার করার 15টা ভুল গেলে তোমার কত পাবে হিসাব করছো? ভয়ঙ্কর অবস্থা হবে। সো ওই জায়গায় খেয়াল করবে যে তুমি ইংলিশের হও আর যারই হও, যেটা তুমি নিশ্চিত না সেটা আনসার করার দরকার নাই, আন্দাজে আনসার করার দরকার নাই। তো সেই ক্ষেত্রে আমি তোমাদের বলবো যে এখান থেকে মার্কসের টার্গেটটা কমিয়ে ফেলো, টার্গেট বেশি করে মাথায় লোড নেওয়ার কোনো দরকার নাই, টার্গেট কমিয়ে ফেলো, তাহলে দেখবে লোড কম থাকবে, পড়া কম থাকবে। পড়তে হবে কম, কিন্তু সেই পড়াটা যেন এফেক্টিভ হয়, এই ব্যাপারটা মাথায় রাখবে, কম পড়ে এফেক্টিভ পড়াশোনা করবে। ওকে, তো সেক্ষেত্রে দেখো ইংলিশে মার্কস তোলার সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে তোমার সাহিত্যের যে 15 নাম্বার। এই সাহিত্যের 15 নাম্বার থেকে কিন্তু তুমি ফুল মার্কসটা ক্যারি করতে পারবে। ফুল মার্কস বলতে 15 না, এখান থেকে তোমার সাহিত্য থেকে তোমার 10 বা 12 তুমি অনায়াসে ক্যারি করতে পারবে, 10 বা 12। এখন এই 10-12 কি, 10-12-র মধ্যে থেকে তুমি জাস্ট প্রিভিয়াস যে কোশ্চেনগুলো আছে, প্রিভিয়াস কোশ্চেনগুলো পড়লেই তোমার কিন্তু এখান থেকে 6 থেকে 8টা কোশ্চেন এমনিতেই কমন থাকবে, নিশ্চিত কমন থাকবে। যত কোশ্চেন হার্ডই হোক, এটা কমন থাকবেই। তো তুমি 6 থেকে 8টা কোশ্চেন প্রিভিয়াস কোশ্চেনগুলো পড়েই হচ্ছে। আমার যে ইংরেজি সাহিত্যের যে বইটা আছে, বিশেষ ইংলিশ লিটারেচার যে বইটা আছে, সেখানে শেষের মধ্যে আমি 700 প্রশ্ন লাগিয়ে দিয়েছি, এটা আমার লেকচার শিটেও থাকে। এই 700 প্রশ্ন আমি দেখেছি যে যতবার এই 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 15 নাম্বারটা করেছে, মানে 35 বিসিএস থেকে, প্রত্যেক বিসিএস পরীক্ষায় ওই 700 থেকেই 6 থেকে 8টা কোশ্চেন কমন থাকে, 700 কোশ্চেন থেকে প্রতিবারই থাকে। সো তোমার এখান থেকে দেখা গেল যে প্রিভিয়াস কোশ্চেন থেকে 6 থেকে 8টা কোশ্চেন কমন পাচ্ছ তুমি, অল্প কোশ্চেন, এমন তো না যে অনেক বেশি প্রশ্ন, তা তো না, হাজারখানিক প্রশ্ন পড়লেই দেবো 6 থেকে 8টা কোশ্চেন পাচ্ছ। দেন তোমার বাকি যেটা থাকে সাহিত্য থেকে একদম কমন জায়গা, যে জায়গাগুলোতে মার্কস থাকবেই থাকবে। তো তোমরা যারা আমাদের অ্যাডমিটেড স্টুডেন্ট যারা আছো, আমাদের যারা বিদ্যাবাড়ি অ্যাপের স্টুডেন্ট বা তোমরা যারা এমআইপি জব স্টাডির স্টুডেন্ট, তোমাদের সাহিত্যের জন্য যে ক্লাসগুলো তো আমি নিচ্ছি, সবচেয়ে বড় কথা যে এই ক্লাসের মধ্যে তোমরা দেখবে যে লেকচার শিট আছে। লেকচার শিটের মধ্যে তোমরা মনে রাখবে যে ইংরেজি এই সাহিত্যের উপরে যে লেকচার শিট যেটা আছে, এই শিটটি কিন্তু খুব ভ্যালুয়েবল। এই শিটের মধ্যে মনে হবে তোমার এটা তো পাতলা শিট, তেমন তো কিছু নাই, এরকম মনে হবে। আর ওই যে গ্যাপ গ্যাপ যে জায়গাগুলো যেগুলো পূরণ করতে হয়, এগুলো পূরণ করে যে প্রশ্নগুলো আছে, প্রশ্নগুলো সবগুলো সলভ করে যদি শিটটা কভার করতে পারো, ওখানের মধ্যে সব কিছুই আছে। তোমার দেখবে যে 10 থেকে 12 পাওয়ার জন্য যথেষ্ট মানে ইনরিচড শিটটা। তো দেখাচ্ছে ওই শিটটা যদি পড়ো, আর শিটের সাথে তোমাকে অবশ্যই ওই 700 প্রশ্ন পড়তে হবে, এই কাজটা করতে হবে। এখন ধরো তোমার শিট টিট নাই, তাহলে তুমি কি করবে? তাহলে তোমার কাছে যার কাছে, বা আমার বইটা তোমার কাছে নাই, কোনো সমস্যা নাই, তোমার বই কোনটা আছে তোমার কাছে, তো সেই বই থেকেই তুমি প্রিভিয়াস কোশ্চেনগুলো সব পড়ে ফেলো, এটা 1 নাম্বার কাজ। আর 2 নাম্বার হচ্ছে যে প্রত্যেকটা বইয়ের মধ্যে দেখবা প্রতিটি রাইটার্সের ইম্পর্টেন্ট জায়গাগুলো আছে। এখন এগুলো বলতে গেলে তো অনেক অনেক ব্যাপারটা বলতে হয়, জাস্ট মনে রাখবে যে যে বইয়ের নাম এবং লেখকের নাম, এই বুক মানে বুক অ্যান্ড অথর্স,
এই যে জায়গাটা, এইখান থেকে তোমার 6 থেকে 7টা কোশ্চেন থাকে, বুকস অ্যান্ড অথর্সতে থাকে। তাহলে তোমার আর কোন জায়গায় সাহিত্য থেকে প্রশ্ন থাকে? এটাতে থাকে। তারপরে তোমার হচ্ছে লিটারি টার্মসতে থাকে 1-2টা কোশ্চেন। লিটারি টার্মস তোমার দুনিয়ার হাবিজাবি লিটারি টার্মস অনেক আছে, এগুলো পড়ার দরকার নাই। তুমি দেখো প্রিভিয়াস কোশ্চেনে কোনগুলো বেশি আসে সেগুলো পড়ো, জাস্ট 8-10টা বা 15টা, এই 8টা থেকে 15টা লিটারি টার্মস তুমি পড়ে যাবে, দেখবে যে এর মধ্যে তোমার কমন পাওয়ার সম্ভাবনা আছে এবং পেয়ে যাবে ইনশাল্লাহ। এগুলো গেল একটা সাইড। তারপরে তোমার হচ্ছে আর কি থাকে, তোমার বিভিন্ন কবিতার লাইন টাইন এগুলো থাকে। কবিতার লাইন কি সব থাকে নাকি? একদম ধরাবাঁধা কিছু জায়গা আছে জায়গাগুলো থেকে বারবার প্রশ্ন থাকে। ওই বারবার যে প্রশ্নগুলো কবিতার লাইনগুলো বা নাটকের লাইনগুলো যেগুলো এসেছে, এরকম সব একখানে করে দেখো 25 থেকে 30টা হবে। এই 25 থেকে 30টা কোনখান থেকে আসছে এটা মনে রাখা। লাইনগুলো তো খুব মিনিংফুল এবং খুবই মজার লাইন, তুমি একটু ওই লাইনগুলো উপভোগ করো, এনজয় করো লাইনগুলো, যে লাইনগুলো আসলে কি বোঝালো, এটা আমার প্র্যাকটিক্যাল লাইফে কি উপকার হবে, এই লাইনটা কে বলছে, এই বিষয়গুলো চিন্তা করো। করলে তোমার তো পড়াটা হয়ে যাচ্ছে। শুধু মুখস্থ করার জন্য যেন না থাকে, ওই পড়াটা উপভোগ করো। করলে কি হবে যে ওই পড়াটা তোমার দেখবে যে ওখান থেকে তোমার এইগুলো মনে থাকবে। তার মানে এই যে কোটেশনস যেটা বললাম, লাইনগুলো মানে কি কোটেশনস, কোটেশনসগুলো, লিটারি টার্মসগুলো, কিছু ক্যারেক্টারের নাম আসে পরীক্ষায়, একেবারে সিম্পল। যে পরীক্ষায় শেক্সপিয়ারের যে নাটকগুলো আছে এগুলো ক্যারেক্টারগুলো পরীক্ষায় আসে। সো আর বইয়ের নাম, বইয়ের রচয়িতা কি, আর এরপরে ফাদার অফ, মাদার অফ, প্রথম, লাস্ট, এরকম উৎসর্গ করছে, এই বিষয়গুলো হাবিজাবি যা আছে এগুলো আমার শিটের মধ্যে দেওয়া আছে, বা তোমাদের যার কাছে যে বয়স সেখানে তুমি দেখবা, এগুলো একটু একটু রিভিশন করে যাও, তাহলে তুমি 10 থেকে 12 তুমি এখান থেকে সাহিত্যতে পেয়ে যাবে। সাহিত্যতে 10-12 তুমি পেয়ে যাও। এবার আসো গ্রামার থেকে, তুমি আসো গ্রামারে 20 আছে। তো গ্রামার তোমার কাছে তো একটা বিরাট পাহাড়, যে গ্রামার কিভাবে শেষ করা যায়। তো গ্রামারের ক্ষেত্রে এখন তোমাকে আমি কিভাবে বলি, যে আমার তো ইয়া নাই, যে এমন না যে ফ্রি আছি যে তোমাকে সবগুলো ক্লাস নিয়ে দিব বা আমি আলাদা ইংলিশে পড়িয়ে দিব, সেটা আসলে সম্ভব না। তোমাদের জাস্ট বলবো কি যে এই গ্রামার থেকে যে যে রুলসগুলো আসে, মনে রাখবে, দেখবে প্রত্যেকটা বিশেষ পরীক্ষায় দেখবে যে 4টা-5টা মানে পরীক্ষার প্রশ্ন এমনিতেই কমন থাকে, একেবারে সহজ রুলস থাকে, বাট ওইটা তুমি পারো কিনা সেটা একটা ব্যাপার থাকে কিন্তু। তো তোমাকে আমি এখানে একটা জিনিস বলবো যে ধরো আমার যে 20টা ক্লাস হয় ইংলিশের মধ্যে, আমাদের তোমরা যে অ্যাডমিশন নিয়েছো যারা আমাদের এতে, সেখানে আমি বোধহয় 7টা 8টার মতো ক্লাস বোধহয় নিয়েছি। আর তারপরে একটু অসুস্থ হওয়ার কারণে নিতে পারিনি, বাট এই ক্লাসগুলো আমাদের এবি মালিক নিয়েছে, তারপরে শিবলি নিয়েছে। তো আমাদের এবি মালিক, শিবলি ওরাও কিন্তু ইংলিশে খুব ভালো টিচার, তারা ক্লাস নিয়েছে। সো এর ফাঁকে আমিও নিব, বাকি ক্লাসগুলো নিব। তোমাদের যেটা হচ্ছে যে এই সব মিলে 20টা ক্লাস যদি কভার করতে পারো, 20টা ক্লাসের মধ্যে সাহিত্যের আছে 4টে ক্লাস, ওই সাহিত্যের ক্লাসটা আমি অবশ্যই নিব। গ্রামারে আমি 8টা ক্লাস নিয়েছি, তাহলে 8 আর 4 12টা ক্লাস তো আমারই হইলো। আর বাকি যে 6-7টা বা 8টা ক্লাস থাকবে, সেই ক্লাসগুলো তো অন্যান্য স্যারদের সাথে করে নিতে পারলে তোমার যেটা হচ্ছে যে ইংলিশ থেকে তোমার কিন্তু এটা মানে কি বলে যে 8-10 আউট অফ 20, 10 তো তুমি পাবেই ইনশাল্লাহ। তো ওই ক্লাসগুলো যে শিট, লেকচার শিট প্লাস ক্লাসগুলো, এগুলো তুমি কভার করতে পারো, 10 পাবে। এখন ধরো তুমি ক্লাসও করো না, তুমি আমাদের কোনো ক্লাসই করো নাই, তুমি নতুন করে পড়াশোনা করবে, তাহলে তুমি কি করবে? সেক্ষেত্রে মনে রাখবে যে তোমার কাছে যে গ্রামার বই থাকবে, যার কাছে যে গ্রামার বই আছে, সেই গ্রামার বইটা থেকে তোমরা যেটা করবে সেটা হচ্ছে যে প্রিভিয়াস কোশ্চেনগুলো, পিএইচসির সিলেবাসে কোন কোন টপিকগুলো দেওয়া আছে, স্পষ্ট করে টপিক দেওয়া আছে একদম, সেই টপিকগুলো থেকে বইয়ের মধ্যে যে প্রশ্নগুলো, গ্রামার থেকে যে প্রশ্নগুলো আসছে, এই প্রশ্নগুলো তুমি বুঝে বুঝে পড়তে থাকো। ওকে, ডেইলি পড়ো প্রশ্নগুলো, বাট সবগুলো রুলসই তুমি একটু টাচ করে দেবে যে কোন কোন টপিকগুলো দেওয়া আছে। টপিকের যে পড়াগুলো আছে, তুমি যদি নিয়মগুলো, গ্রামারের যে নিয়মগুলো আছে, নিয়মগুলো যদি পড়তে থাকো, তাহলে কিন্তু পড়া শেষ হবে না। তুমি শুধু প্রশ্ন পড়বে, শুধু প্রশ্ন, কেন ওইটা আনসার হইলো আর বাকি 3টা কেন হয় না, এটা চিন্তা করবে। আনসার তো দেয়াই আছে, সব বই আনসার দেয়া আছে, আনসার তো মিলাবেই, বাকি 3টা কেন হয় নাই এটা নিয়ে একটু চিন্তা করবে। আর কিছু কিছু রুলস, ওই রিলেটেড রুলস কিছু কিছু দেখবে, দেখবে ওই গ্রামার দিয়ে বারবার প্রশ্ন আসে, গ্রামার একই, ওকে, ভিন্ন ল্যাঙ্গুয়েজ আসে। সো তুমি এখান থেকে ইনশাল্লাহ তুমি যদি এই কাজগুলো করো, তাহলে 10 তুমি পাবে। তাহলে এখান থেকে যদি 10 পাও, এখান থেকে 10 বা 12 পাও, তোমার ইংলিশে 20 অথবা 22 চলে আসে আউট অফ 35। 20 আসা বড় সুযোগটা কিসে করলো? ইংলিশ সাহিত্যে করলো। তাহলে এই যে 20 যদি তুমি এখান থেকে পাও, বা 22 যদি ধরো, 20ই পেলে এখান থেকে, এই 20 কিন্তু তোমাকে পেতে হবে। 18 পেলেও চলবে, 18 যদি পাও তাও চলবে, ঠিক আছে। 18 উপরে কিন্তু মার্কসটা তোমার পাওয়া উচিত। এর জন্য যতটুকু পড়াশোনা করতে ততটুকু পড়বে। এখানে তোমার, আমি তোমাকে আরো অনেক কিছু বলতে পারতাম ইংলিশ থেকে, অনেক কিছু, যেমন ধরো ভোকাবুলারি পার্টটা আমি তোমাদের বলিনি। ভোকাবুলারি পার্টটা যদি তুমি চিন্তা করো, ভোকাবুলারিতে 5 থেকে 6টা কোশ্চেন থাকে,
ওয়ার্ড মিনিং এর উপরে, সিনোনিম, অ্যান্টোনিম বা ওয়ার্ড মিনিং এগুলো থাকে 5 থেকে 6টা কোশ্চেন। 2 থেকে 3টা কোশ্চেন এত ইজি থাকে যে যে কেউ পারে। সো ওই 2-3 নাম্বার তো তোমার সবাই পাবে, তুমি পাবা। তো এটাতে গেল। ভোকাবুলারি পার্ট থেকে আর কি থাকে, কমন থাকে? ইডিয়মস থাকে, বাগধারা। দুইটা করে ইডিয়মস থাকে, বাগধারা। এই বাগধারাগুলো আমি তোমাদের লেকচার শিটের মধ্যে দেখবে যে প্রত্যেকটা শিটেই শুরুর দিকে 4টা শিটের মধ্যে 50টা করে 4 শিটের 200 লেকচার শিট বাগধারা দিয়েছি। এনাফ ওই 200। ওই তোমার কাছে যদি বই, যার কাছে যে বই আছে সেই বই থেকে পড়ো, সমস্যা কি? বাংলা মানে সব পড়বে, ইংলিশটা পড়বে না। পরীক্ষা আসবে ইংলিশ, কিন্তু তুমি ইংলিশ পড়বে না, পড়বে বাংলা। ইংলিশ টু ইংলিশ মুখস্থ করতে গেলে তোমার মুখস্থ হবে না, তুমি ওটার বাংলা মানেটা পড়বে। পরীক্ষায় ইংলিশ থাকলেও অবশ্যই তুমি অ্যান্সারটা পারবে। তুমি বলে দিলাম তুমি অ্যান্সার পারবে, যদি বাংলা জানা থাকে তোমার ইংলিশের অ্যান্সারটা তুমি পারবে। তাহলে এতে মানে কি যে ইডিয়মসের 2টো কোশ্চিন, তোমার মানে ওয়ার্ড মিনিং থেকে 2 থেকে 3টা কোশ্চিন তুমি পাচ্ছ, তো 5 নাম্বার তো তোমার ওখানেই চলে আসলো। সাহিত্যে তোমার তো 10 আছে, আর গ্রামারের মধ্যে টেন্স হাবিজাবি যে রুলসগুলো একদম বেসিক রুলস, সেগুলো পড়লে তো তোমার 4-5টা কোশ্চিন আসে। তোমার 10 না পাওয়ার তো কোনো কারণই নাই। তো তোমার আমি ধরলাম যে মিনিমাম মার্কস হচ্ছে ইংলিশ থেকে 20, 22, এগুলো তোমার মিনিমাম মার্কস, এগুলো আসবে ইনশাল্লাহ। না হলে তোমার 18 যেন মিস না হয়, এই ব্যাপারটা খেয়াল করবে। আর বাকি যে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স আর এথিক্স থাকে, আমি জানি না এটা তোমাদের প্রস্তুতি কেমন, বাট আমার কাছে মনে হয় যে এই ইন্টারন্যাশনাল এবং এথিক্স মানে নৈতিকতা সুশাসন যে 10 নাম্বার থাকে, এই 10 নাম্বার যদি তুমি একটু ডিফিকাল্ট আমার কাছে মনে হয়, যে আনসার করার সময় মনে হবে যে 4টাই বোধহয় কারেক্ট, নৈতিকতার দিক দিয়ে মনে হবে 4টাই ঠিক আছে, কিন্তু তুমি যখন আনসার করে দেবে তখন তোমার হয়তো মিস্টেক হয়ে যেতে পারে। যে কারণে একটু ঝুঁকিপূর্ণ, আনসার কম করে করাই ভালো। এখান থেকে ধরো 4 বা 5 তুমি টার্গেট করো, ঠিক আছে, 4 বা 5। আর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে যেটা থাকে, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স থেকে এখান থেকে মার্কস তোলাটা একটু কঠিন, বিশেষ করে সংস্থাগুলোতে পরীক্ষা বেশি আসে। বিভিন্ন সংস্থা যেগুলো আছে সেই সংস্থাগুলো মনে রাখাটা খুব টাফ, যে কত সালে, মানে ডেটা ভিত্তিক পড়াশোনাটা বেশি হয় ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে। যাই হোক, এগুলো তুমি যদি প্রিভিয়াস কোশ্চেনগুলো একটু পড়ে যেতে পারো, যার কাছে যে বইটা সেটা পড়ে যেতে পারো, আমার মনে হয় যে আমরা তো এখানে যে মার্কস আছে সেখান থেকে তুমি তো 50% মার্কস আশা করতেই পারো। যেমন এথিক্স থেকে আছে 10, তুমি সেখান থেকে 5 টার্গেট করলে, এখানে আছে 20, এখান থেকে তুমি 10 টার্গেট করলে, তো দুটো মিলে তুমি টার্গেট করবে কত, যে 10 + 5 মানে 15। এখন এই মার্কসটাতে যোগ দাও, যোগ দিয়ে দেখো কত আসে। আমি তো মানে ম্যাথে উইক, তোমরা একটু যোগ দিয়ে দেখাও যে কত আসে। আমি জানি না, 20 ধরলাম এখান থেকে, 4, 3, 7, 10, 15, 15, 5 হাতে 1, 3, 5, 7, 8, 9, 10, 11, 12। দেখো 125 নাম্বার। হ্যাঁ, আমি তোমাদের কি বলছি যে 120 থেকে 130-এর মধ্যে তোমার মার্কস হলে চলবে। এই যে আমি যা বললাম, দেখো 125 নাম্বার চলে আসছে। তোমার 115 পেলে তো তুমি প্রিলি পাস করবে, 125 তোমার লাগবে না, আমি তোমার বলে দিলাম যে 115 তুমি যদি পাও তাও তুমি প্রিলি পাস করবে ইনশাল্লাহ। তো যেটা হচ্ছে তোমার 125 তোমার অনেক স্ট্যান্ডার্ড মার্কস। সো তোমার প্রিলি পাস না করার তো কোনো ওইরকম কারণ নাই। কখন পাস করবে না, যখন তুমি এই যে যেগুলা মার্কস ধরতেছি এগুলার জন্য যে বইগুলো তোমার এতদিন পড়ার কথা ছিল সেটা তুমি পড়ো নাই, বা এখন তুমি যে সময়টা দেওয়ার কথা, সামনের 2 মাস কিন্তু খুবই ভাইটাল, যেভাবে পড়ার দরকার তুমি সেভাবে পড়বে না, তুমি ফাঁকি দিবে, তুমি মুভি দেখবে, তুমি ঘুমাবে, আড্ডা দিবে, তুমি অলসতা করবে, তাহলে তোমার কি হবে যে তুমি পারবে না, এটা স্বাভাবিক। ওকে বন্ধুরা, এইটুকু আলোচনা তোমাদের কেমন লাগলো? তারপর আমি তোমাদেরকে স্টাডি ম্যাটেরিয়ালস, এক্সামস কিভাবে কি করতে হবে এগুলো ব্যাপারটা বলবো। তোমরা ঝটপট একটু জানাও যে কি দিয়ে কি করবে। হ্যাঁ, আমাদের জাহাঙ্গীর আলম বলছে যে আমি ফেনী থেকে। তারপরে 1.5 বছর পড়াশোনাতে বাইরে, কে বলছে এটা জানি না। স্পৃহা আর কি বলছে, স্পৃহার আসল নাম বোধহয় হালিমা আমাদের। স্পৃহা বলছে যে কি বলছে, যাই হোক, রবি কুল মাস্টার্স পরীক্ষার সামনে, কি করব বুঝতে পারছি না। তারপরে আমাদের আক্তারুল আলামিন, তানজিম মাহাদি 115, এটা যোগ করলে কি 115 হয় না? বোধ হয়, আমি কি এত উইক? আবার দেখো, 4, 3, 7, 10, 15, 5, 1, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, ঠিকই তো আছে, আমার যোগ ঠিক আছে।
আমি এটা 22 ধরি নাই, 20 ধরছি, হ্যাঁ এটা 20ই ধরো, তারপরে তোমার 125 আসে, তোমার 115 পেলেও তুমি পাস করবে, আমি তোমাকে বলে দিচ্ছি ইনশাল্লাহ। হ্যাঁ, তো তুমি এটা চিন্তা করবে না, তুমি চিন্তা করবে যে যদি কোশ্চেন খুব ডিফিকাল্ট হয় তাহলে কিন্তু আরো কমে হবে। যেমন আমরা 28তমতে আমাদের কাট মার্কস ছিল অনলি 45। ওকে, থ্যাংক ইউ। আশিক দাস বলছে অনেক ভালো লাগছে, থ্যাংক ইউ। আচ্ছা, তোমাদের এখান থেকে যেটা হয় যে আমি আরো কয়েকটা বিষয় তোমাদের বলে দেই, দেখো খেয়াল করে। এখন তোমরা এতক্ষণ যা বললাম সেটা হচ্ছে তোমার টার্গেট মার্কস। এখন তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে তোমাদের কি পড়বে, এই 2 মাসের মধ্যে তোমরা কি কি পড়বে। এখন পড়ার ক্ষেত্রে তোমার তো চোখ তো ছানা বড়া, যে আমি কোনখান থেকে শুরু করবো কোন শেষ করবো, বিশাল অবস্থা যে কি পড়বো কি পড়বো না, এটা ব্যাপারে তোমার টেনশন মাথায় কাজ করে। দেখো আমি তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে যে মানে নতুন করে এই পরীক্ষার আগ মুহূর্তে নতুন করে তুমি কোনো এক্সপেরিমেন্ট করবে না। দেখা গেল যে তুমি নতুন একটা বই কিনলা, ওই স্যার একটা বইয়ের কথা বলছে সেটা কিনলা, ওই স্যার একটা বইয়ের কথা বলছে সেটা কিনলা, এই শেষ সময়ের মধ্যে তোমার এটা আমার মনে হয় করাটা বুদ্ধিমানের কাজ হবে না। বিকজ এখন তোমার নতুন করে পড়াশোনা করাটা খুব টাফ হয়ে যাবে। তাই আমি তোমাদের বলবো যে তোমরা যে পড়াগুলো পড়েছো সেই পড়ার থেকে তুমি রিভিশনের মধ্যে আসবে। এখন দেখো আমি এখানে যা যা লিখছি আমি এটা মুছে দিচ্ছি তোমাদের, এটা মুছে দিচ্ছি, তাহলে আমি এটা একটু ইউজ করতে পারবো, এটা লেখালেখি করতে পারবো। আচ্ছা দেখো তোমাদের এখানে দেওয়া আছে জব ম্যাটেরিয়ালস, মানে স্টাডি ম্যাটেরিয়ালস, তোমরা কি কি পড়বে এই 2 মাস মানে 60 দিন সময়ের মধ্যে থেকে। এখন আমি তোমাকে যদি বলি জব সলিউশন বইটা লিখে রাখছি, তোমার মাথায় কি আসবে যে স্যার জব সলিউশন এই বইটা এইরকম উঁচু একটা বই, এই উঁচু বই এটা পড়তে তো আমার 6 মাস যাবে, সো আমি বাকি পড়া কখন পড়বো। তো এখন কার জন্য 6 মাস হবে, যে কিছুই বোঝে না বা একেবারে প্রথম আজকে থেকে পড়াশোনা শুরু করে দিয়েছে, তার জন্য তো 6 মাস লাগবে জব সলিউশন পড়তে। বাট যার পড়া আছে, আমি যেভাবে পড়তে বলছিলাম তোমাদেরকে আগে থেকে সেভাবেই তোমরা যদি পড়ো তাহলে তোমার তো 6 মাস লাগার কথা না। আমি তোমাদের কিভাবে পড়তে বলছিলাম, আমি বলছিলাম যে তোমাকে প্রত্যেকটা মানে জব সলিউশন প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ, মানে 10টা সাবজেক্ট আছে, 10টা সাবজেক্ট মানে ভিত্তিক তোমাকে 10টা হ্যান্ড নোট করতে বলছিলাম। হ্যান্ড নোটটা কীরকম হবে, এগুলো কনসাইজ হয়ে যাবে। যেই প্রশ্নগুলো শুধু তুমি পারো না, যেই প্রশ্নগুলো শুধু কমন নাই, যে প্রশ্নগুলো আসার মতো, সেগুলোই তোমার হ্যান্ড নোটের মতো হয়ে যাবে। অর্থাৎ জব সলিউশন পুরো বইটাই 10টা সাবজেক্টের 10টা তোমার নোট হবে। যদি সেটা করতে তাহলে তোমার আজকে কী হতো যে আজকে তুমি একটা অনেক ধরনের সুবিধা পেতে, মানে এটা পড়তে তোমার সহজ হতো। এখন সেইটা যারা করো নাই তাহলে তারা কি করবে, তাহলে সেটা যদি করে থাকো ভালো কথা, সেটা রিভিশন দিবে। আর যদি না করে থাকো তাহলে আমি বলবো যে জব সলিউশন একটা বই, সেই বইটা তোমার তুমি একদম মানে কি বলে যে 1996 সাল থেকে পড়াশোনা শুরু করবা সেটা না, বা 90 থেকে পড়াশোনা করবা সেটা শুরু না। তুমি কি করবে যে 2000 হয় যদি সময় থাকে 2010 থেকে পড়ো, আর যদি না থাকে 2000 তুমি 14 সাল থেকে পড়ো। 2014 সাল থেকে 2019ই বলা চলে, কারণ 20-এ তো খুব বেশি পরীক্ষা হয় নাই, তারপরে আমি 20 লিখে রাখলাম। 2014 থেকে 2020 অর্থাৎ বলা চলে তুমি 5 বছরের প্রশ্ন পড়বে জব সলিউশন থেকে। লাস্ট 5 ইয়ার্সের যে প্রশ্নগুলো সেই প্রশ্নগুলো পড়বে 5 বছরের। ওকে, তাহলে তোমার 20 পর্যন্ত লিখলাম, 19 পর্যন্ত হলে 5 বছর হয়। এই সময়ের যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নটা তোমার এখানে যে প্রিভিয়াস প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো তোমার পড়তে হবে। পড়ার সময় খেয়াল করবে যে তুমি এই পড়াটা খুব মনোযোগ শুনতে হবে, যে এই পড়াটা যে আমি 5 বছরের প্রশ্ন পড়ার কথা বলছি, এই পড়াটা তোমাকে যে বললাম, তুমি কি করবে, কোনো রকম দায় সারা হবে যে পড়াটাই 5 বছর শেষ করতে পারলে বাঁচি, মানে এইরকম যদি পড়ো তাহলে কিন্তু হবে না। যেটা করতে হবে যে এই পড়াগুলো তোমাকে প্রথমবার দাগিয়ে যাও, শুধু দ্রুত 5 বছরের কোশ্চেন দাগাবে, কি কি প্রশ্ন পড়ে মানে তোমার তো সব পড়া আছে, দাগিয়ে যাও। দাগিয়ে যাওয়ার পরে কোনটা দাগাবে, যেটা যেটা পারো না শুধু ওটা দাগ দিবে, যে কোনোটা পারো না ওইটা দাগ দিয়ে যাও। পরের বার যেগুলো যেগুলো দাগিয়ে গেছো ওগুলো আবার রিভিশন দাও। ঠিক আছে, এরকম 3টা রিভিশন, বাস হয়ে গেল।
দেন তুমি আসো যে গাইড বুকস, হ্যাঁ, গাইড বুকসের ক্ষেত্রে খেয়াল করো, গাইড বুক মানে কি, যে তোমার কাছে যে প্রকাশনের যে বই আছে সেই বই থেকে ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে আমি জানি তোমাদের কাছে এক একজনের কাছে এক এক প্রকাশনীর বই আছে, মানে বাংলার জন্য 3টা বই 4টা বই, বাংলাদেশ এভার জন্য 2টা বই 3টা বই, যে যেটা বলছে সেটাই কিনছো। এরকম হলে চলবে না। তোমার এখান থেকে এক সেট বই আলাদা করো, এক সেট 10টা, যা আছে আছে, ওই বই ভালো আছে ওই বই ভালো দরকার নাই, 10টা বই আলাদা করো, 10টা বাইরে তুমি যাবে না, ঠিক আছে? এই 10টা বই থেকে তোমার যে কাজ হবে সেটা হচ্ছে এই 10টা বইয়ের সব প্রশ্ন পড়ো, সব প্রশ্ন, অর্থাৎ কোন প্রশ্ন, পিএইচডি যে সিলেবাস, যে বই থেকে পিএইচডির যে টপিকটা দেয়া আছে ওই টপিকের কি প্রশ্ন আছে ওখানে, সব প্রশ্নগুলো পড়ে যাও। ওই পড়ার সময় একই জিনিস খেয়াল করবে যে দ্রুত পড়বে, পড়ে কি করবে, যেটা যেটা পারো না শুধু দাগ দিবে, যেটা যেটা পারো না, যেটা পারো ওটা দাগ দেওয়ার দরকার নেই, যেটা যেটা পারো না শুধু দাগ দিবে, পারো না প্লাস ইম্পর্টেন্ট কোনটা। তাহলে তোমার 10টা বই থেকে তোমার এই কাজটা করতে হবে, প্রথমবার খুব কষ্ট যাবে, তারপরে পড়তে কিন্তু আরাম, মানে একটু একটু ভালো লাগবে, তারপরে থার্ড টাইম পড়তে যে আরো ভালো লাগবে। তো তোমার যেটা হচ্ছে যে এক সেট বই থেকে প্রথমে হচ্ছে দাগানো, শুধু দাগাবে, দাগানোর পরে চিন্তা করবে যে কোনটা কোনটা তুমি পারো না বা কোনটা ইম্পর্টেন্ট, এটা দাগ দিবে। সেকেন্ড টাইম যেগুলো দাগিয়ে গেছে ওগুলো পড়বে, থার্ড টাইম ওটা আবার রিভিশন করবে, তাহলে তোমার পড়াটা মনে থাকবে, পরীক্ষার আগেও তোমাকে রিভিশন করতে হবে। দেন 3 নাম্বার কি বলছি যে আমি তোমার হ্যান্ড নোটস, এই যে তুমি এতদিন থেকে পড়াশোনা করো, তোমার তো অবশ্যই কোনো না কোনো বিষয়ে হ্যান্ড নোট আছে বা আলাদা খাতা আছে, যে খাতাগুলোর মধ্যে তুমি ফেসবুক থেকে শিখছো, অমুক জায়গা থেকে শিখছো, বা অমুকের লেকচার থেকে অনলাইন ক্লাস থেকে শিখছো, এগুলো তোমার অবশ্যই নোট খাতা আছে। সেই নোট খাতার কথা বলছি, সেটা তুমি রিভিশন করবে খাতাটা। রিভিশন না করলে ওই নোট খাতা কোনো লাভ নাই। তোমরা যেটা করো যে নোট করে ফেলে রাখো আর রিভিশন করো না, রিভিশন করতে হবে। আচ্ছা, আর একটা হচ্ছে যে আমি তোমাদেরকে যে বোর্ড বই তোমাদেরকে অ্যাসাইনমেন্ট দিতাম, যে বাড়িতে বোর্ড বইগুলো পড়বে, বোর্ড বইগুলো তোমাদের নোট করার কথা বলতাম, যদি তোমরা সেই কাজটা করে থাকো তাহলে তোমরা অবশ্যই এখন তোমরা সেটার একটা বেনিফিট পাবে। তোমরা এই নোট খাতাগুলো, নোট যেগুলো করেছো, বোর্ড বইয়ের নোটবুকগুলো যেটা করছো, আমি জব স্টাডি যে অ্যাপ আছে, অ্যাপে তোমাদেরকে 6 মাস ধরে শুধু নোট করিয়েছি। বাট সেই নোটগুলো তোমরা যারা যারা করো নাই, যারা যারা এটা অবহেলা করছো, তারা তারা তো এই সমস্যার সুবিধাটা পাবে না। আর যারা যারা করেছো তারা ওই নোটটা রিভিশন করবে এই সময়টার মধ্যে। নোট কিন্তু অনেক চিকন, রিভিশন করতে তোমার অনেক বেশি সময় লাগবে তা না, এটা এটা 2 মাসের মধ্যে থেকেই তোমার ভালোভাবে রিভিশন করা সম্ভব, 2 থেকে 3 বার। আচ্ছা, থার্ড যেটা বলবো সেটা আর কি বলছিলাম, যে ভার্সিটি অ্যাডমিশন কোশ্চেন এবং এর সাথে জুডিশিয়ারি কোশ্চেন। জুডিশিয়ারি পরীক্ষা আছে না, সহকারী জাজ নিয়োগ যে হয়, জাজ নিয়োগের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো, আর ভার্সিটি অ্যাডমিশনের সাধারণ জ্ঞান আর জুডিশিয়ারি সাধারণ জ্ঞান, শুধু সাধারণ জ্ঞান অংশটা পড়বে এখান থেকে। তাহলে কি কি বললাম, যে ভার্সিটি সাধারণ জ্ঞান আর জুডিশিয়ারি পরীক্ষায় যে আসছে গত 5 বছরের সাধারণ জ্ঞান, এই প্রশ্নগুলো, সাধারণ জ্ঞানের প্রশ্নগুলো তুমি কালেক্ট করার চেষ্টা করবে। কিভাবে করবে আমি জানি না, এটা তুমি কালেক্ট করবে, করার পরে এটা তুমি 3 বার রিভিশন দেবে। আর এর সাথে তুমি যদি কোথাও কোচিং করে থাকো, তুমি যে কোচিংই করো সেই কোচিংয়ের মধ্যেই তোমার লেকচার শিট দেওয়ার কথা, তোমার সেই লেকচার শিট থেকে তুমি পারলে, এগুলো নাই তাহলে তুমি লেকচার শিটটার যে প্রশ্ন আছে বা যে শিট থেকে তোমার যেগুলো মনে হচ্ছে ইম্পর্টেন্ট সেগুলো তুমি রিভিশন করতে পারো। আর আমাদের এখান থেকে তোমরা যারা অ্যাডমিশন নিয়েছিলে তোমাদেরকে অবশ্যই 1500 পৃষ্ঠার একটা লেকচার শিট বই দেওয়া হয়েছে, এত উঁচু। এবং সর্বশেষ ব্যাচে তোমরা যারা ছিলে তোমাদেরকে ছোট ছোট 4টা বই দেওয়া আছে। সেই বইগুলো, এটা আগেরটা কিছু ভুল ত্রুটি ছিল, পরেরটা যেটা হচ্ছে কারেকশন করে দেওয়া আছে। তোমার পরের যে 4টা বই দেওয়া আছে ছোটো ছোটো করে, সেইটা তোমরা যদি ভালো করে পড়ো, শিটগুলো খুবই খুবই উন্নত মানের শিট। এই শিটগুলো তোমরা যদি রিভিশন করতে পারতে একটু, তোমাদের সেই সময়টা যদি হতো, সাথে সাথে যদি পড়াগুলো পড়ে যেতে ভালো হতো। এখন তোমরা যে জায়গাগুলো ইম্পর্টেন্ট সেই জায়গাগুলো রিভিশন করার চেষ্টা করবে শিট থেকে। এই হচ্ছে তোমার থার্ড কাজ। আর 4 নাম্বার যে কাজটি হবে তোমার এখানে, সেটা হচ্ছে এই গত অক্টোবর মাস, হ্যাঁ, অক্টোবর থেকে এখন তোমার হচ্ছে কি মাস, এখন এই মানে এখন হচ্ছে জানুয়ারি মাস এবং তোমার গোটা ফেব্রুয়ারি মাস, হ্যাঁ, যেহেতু তোমার মার্চে পরীক্ষা, তাহলে তোমার যেটা হচ্ছে অক্টোবর থেকে, মানে 2020 সালের অক্টোবর এবং 2021 সালের ফেব্রুয়ারি, এই যে মাঝখানে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, এই যে 5 মাস সময় তুমি আছে, এই 5 মাস সময়ের মধ্যে থেকে যত কারেন্ট নলেজের প্রশ্নগুলো, হ্যাঁ, কারেন্ট নলেজের প্রশ্নগুলো যেগুলো আছে, এই কারেন্ট নলেজের প্রশ্নগুলো তুমি একটু পড়বে। এখান থেকে খুব বেশি প্রশ্ন থাকে তা না, তোমার কাজটা কিন্তু আমি বলে দেই যে কারেন্ট নলেজ তুমি কি করবে। এখন কারেন্ট ওয়ার্ল্ড বই কিনলে,
বা কারেন্ট অ্যাফেয়ার্স বই কিনে হাবিজাবি যা আছে সব যদি পড়তে চাও, ওই যা কিছু কারেন্ট অ্যাফেয়ার্সে লিখতেছে সবই কিন্তু তোমার এখানে আছে, সব আছে এই পড়ার মধ্যে। তোমার ওই ওই বইটার মধ্যে যা কিছুই বলুক, আমি তোমাকে বলি যে ম্যাক্সিমাম পড়াগুলো এখানে আছে। আর যেগুলো এখানে নাই সেগুলো তোমার সব দরকারই নেই। তুমি যদি সময় নষ্ট করতে চাও সেটা তোমার ব্যাপার। তোমাকে মেইনলি এই জায়গাটা এমফেসাইজ করতে হবে, এই জায়গাটা তোমাকে রিভিশন করতে হবে। আর কারেন্ট অ্যাফেয়ার্স তুমি যে কাজটি করবে সেটা হচ্ছে প্রত্যেকটা কারেন্ট অ্যাফেয়ার্স বা কারেন্ট নলেজ বইয়ের মধ্যে চলমান বা সাম্প্রতিক বিশ্ব নামের যে একটা চ্যাপ্টার আছে, ওখানে দেখবা 100 বা 200টা প্রশ্ন দেওয়া থাকে। আমরা তো আগে দেখতাম প্রশ্ন দেওয়া থাকে, এখন আছে কিনা আমি জানি না। তোমরা কারেন্ট নলেজ বা কারেন্ট অ্যাফেয়ার্স এর বই থেকে যে সাম্প্রতিক প্রশ্ন, এই গত 5 মাসের যে সাম্প্রতিক প্রশ্ন যেটা আছে, তাহলে 500 প্রশ্ন হবে। তোমার কাজ হচ্ছে ওই 500 প্রশ্ন তুমি পড়বে ভালো করে, জাস্ট 500 প্রশ্ন, ওকে। আর দু একটা যদি খুব বেশি ইম্পর্টেন্ট কিছু মনে হয় তাহলে সেটা তুমি পড়বে। কারেন্ট অ্যাফেয়ার্স এর বইটা কাজে লাগে তোমার লিখিত পরীক্ষার সময়। লিখিত পরীক্ষার সময় দেখবে যে ওখান থেকে তুমি অনেক কিছু তুমি লিখতে পারবে, নতুন করে লিখতে পারবে, কিন্তু প্রিলিতে তোমার ওইভাবে কাজে লাগবে তা না। তো তুমি যেটা করবে যে এই 5 মাসের 500 প্রশ্ন যে আছে সাম্প্রতিক বিশ্বের যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো তুমি এটা চর্চা করবে। এটা তোমার একেবারে পানির মতো কাজ, তুমি এটা খুব সহজেই পারবে। এই হচ্ছে তোমার 2 মাসের পড়াশোনা। এখন 2 মাসের পড়াশোনাটা আমি যতটা সহজ করে তোমাদের বললাম, তোমার কাছে মনে হবে যে না এই চোখ বন্ধ করলাম আর খুললাম হয়ে গেল। ব্যাপারটা কিন্তু এরকম না। 2 মাস মানে 60 দিন মাত্র। 60 দিন এই পড়াগুলো কভার করা চারটিখানি কথা না। সো এর জন্য তোমাকে অনেক হার্ডওয়ার্ক করতে হবে। সেটা কি করতে হবে সেটা একটু বলে দিই। সেটা হচ্ছে যে তোমাকে অবশ্যই অবশ্যই এক্সাম ফেস করতে হবে, এক্সাম দিতে হবে, প্রচুর এক্সাম দিতে হবে। এক্সামের ক্ষেত্রে তোমার মনে রাখবে যে এটা এক্সাম, আমি এটা মুছে দিচ্ছি। আচ্ছা, অনেকেই আছে দেখছি, হ্যাঁ তোমরা যাও না এখনো, ঠিক আছে, গুড। থাকো দেখি, যতক্ষণ তোমরা থাকো কতক্ষণ ভাল লাগে আমি দেখি, দেখে সেই সে আলাপ করি। এখন শোনো, এখন যে বিষয়টা বলবো সেটা হচ্ছে এরকম যে তোমাদের পরীক্ষা দিতে হবে, এবং পরীক্ষার আমি পাশে কি লিখে রাখছি যে টার্গেট অ্যাসাইনমেন্ট, অর্থাৎ একটা অ্যাসাইনমেন্ট ক্রিয়েট করে ফেলতে হবে, নইলে তুমি এই পড়াগুলো পড়বে কি হবে, ওকে। এই যে তোমাদের দেওয়া ছিল কি জব সলিউশন দেওয়া ছিল, তো জব সলিউশন আমি কি বললাম যে 2014 সাল থেকে 2020 সাল, তাহলে এই সময়টা যে পড়বে, তো তোমার তো একটা টার্গেট নির্ধারণ করে পড়তে হবে। বাকি যে পড়াগুলো পড়বে বা তুমি গাইড বই, তোমার যে গাইড বইয়ের কথা বললাম, গাইড বই, হ্যাঁ গাইড বইগুলো 10টা কথা বললাম, 10টা গাইড বই যে পড়বে, 10টা গাইড বই তুমি কিভাবে পড়বে, দেখবে আজকে পড়তেছো কালকে খবর নাই, এরকম থাকবে। সো এই জায়গাটা মনে রাখবে যে তুমি একটা অ্যাসাইনমেন্ট ক্রিয়েট করে পড়ো। অ্যাসাইনমেন্ট ক্রিয়েট মানে কি, যে তুমি 2014 সাল থেকে 2020 সাল প্লাস গাইড বই, যে 10টা গাইড বই আছে, এখানকার আমি কিন্তু খুব বেশি পড়তে বলছি তা না, প্রশ্নগুলো পড়তে বলছি তোমাকে, প্রিলি পাস করার জন্য কথা বলছি। তাহলে এখান থেকে তোমার যেটা করতে হবে সেটা হচ্ছে কি, যে তুমি একটা টার্গেট নাও যে এই পর্যন্ত পড়বো আমি এই সপ্তাহের মধ্যে, বা এই 3 দিন আমি এটা পড়বো বা এটা থাকবে। আর পুরোটাই পুরোটাই দিনের যে সময়টা আছে, সময়টা তোমার টোটাল যে টাইমটা আছে, টাইমটাকে 24 ঘন্টা সময় আছে, 24 ঘন্টার মধ্যে থেকে তুমি কত ঘন্টা কাজে লাগাবা, এটা তোমাকে চিন্তা করতে হবে, কত ঘন্টা আমি কাজে লাগাবো, সেই অনুযায়ী আমি পড়বো। সেটা আমি তোমাদেরকে একটু টাচ করে দিব আজকে। আচ্ছা দেখো, সেটা হচ্ছে তোমাদের এই যে এক্সামের বিষয়টা, আমি তোমাদেরকে ওই গ্রুপে একটা পোস্ট দিয়েছিলাম যে তোমাদেরকে যদি এরকম কি বলে একটা, আমি যদি তোমাদেরকে একটা অ্যাসাইনমেন্ট করে দিই, তোমরা সেটা করবা কিনা, তোমরা মানে ম্যাক্সিমামই লিখেছো যে হ্যাঁ আমরা রাজি আছি, আমরা করবো, হ্যান ত্যান এরকম বলছো, পজিটিভ বলছো। তোমাদেরকে আমি একটা অ্যাসাইনমেন্টের কথা বলি বা একটা তোমাদের সুন্দর একটা ইয়ের কথা বলি, আমার মনে হয় যে এটা খুবই তোমাদের কাজে লাগবে। আর যদি তোমাদের এটা যদি পছন্দ না হয়, তোমরা নিজেদের মতো করে তোমরা করে নেবে, তাহলেও কোনো সমস্যা নেই। যেটা আমি তোমাদেরকে করে দেওয়ার কথা বলছি সেটা হচ্ছে এরকম যে তোমাদের এই যে আমি যে পড়াগুলোর কথা বলছি, জব সলিউশন বলো, গাইড বই বলো, জুডিশিয়ারি পরীক্ষার পড়াগুলো বলো, সবগুলো পড়া তোমাদেরকে যদি পড়া হোম অ্যাসাইনমেন্ট করা হয়, মানে বাড়ি পড়া দেওয়া হয়, বাড়ি পড়া হোম অ্যাসাইনমেন্ট, হ্যাঁ, অর্থাৎ আগামী 2 মাসের জন্য, মানে 60 দিনের জন্য, হ্যাঁ 60 দিনের জন্য তোমাদের যদি অ্যাসাইনমেন্ট করে দিই আমি, ঠিক আছে, অ্যাসাইনমেন্ট অনুযায়ী তোমাদের পরীক্ষা হবে। সবগুলো পরীক্ষা বলতে তোমার এই যে জব সলিউশন বই, তারপরে হচ্ছে তোমার বোর্ড বই, তারপরে তোমার হচ্ছে যে 10টা যে গাইড বই আছে, 10টা গাইড বইয়ের উপরে অ্যাসাইনমেন্ট দিয়ে সেটার উপরে পরীক্ষা, এই সবগুলো মিলে
আমি একটা তোমাদের জন্য একটা ইয়া করলাম, তোমাদের কেমন লাগে তোমরা দেখো, ভেবে দেখো যে কেমন লাগে। একটা তোমাদের এক্সাম কম্পিটিশন করতে চাই, মানে মেগা এক্সাম কম্পিটিশন। এক্সাম কম্পিটিশন বলতে তোমরা এখানে পরীক্ষায় একটা কম্পিটিশনে অংশ নিবে। কম্পিটিশনে অংশ নিবে, তোমাদের জন্য আরেকটা বার বলি, সেটা হচ্ছে যে এই কম্পিটিশনটা তোমাদের জন্য আগ্রহ বেশি থাকে। এই জন্য তোমাদের এই কম্পিটিশনের মধ্যে থেকে ফার্স্ট প্রাইজ একটা ল্যাপটপ এবং আরও 10 জনের জন্য আহ, মানে ওইরকম খুব দামি পুরস্কার থাকবে না, খুবই কম দামি পুরস্কার থাকবে বাকি 10 জনের জন্য, বাট একটা সান্ত্বনা পুরস্কার আর কি। তোমরা যাতে সবগুলো পরীক্ষা দিনে অ্যাটেন্ড করো, এই জন্য আমি চিন্তা করেছি যে 16টা পরীক্ষা তোমাদের এই 60 দিনে এখন থেকে বাড়ির পড়া নিবে, বাড়ির পড়া থাকবে, প্লাস তার উপরে একটা পরীক্ষা থাকবে, বাড়ির পড়া থাকবে তার উপর পরীক্ষা থাকবে, বাড়ির পড়া থাকবে তার উপর পরীক্ষা থাকবে, পুরোটাই তোমাদের একটা বাড়ির পড়া দেওয়া হবে প্লাস ওইটার উপর পরীক্ষা। পরীক্ষাগুলো হবে 200 নম্বরের পরীক্ষা। অনলাইন পরীক্ষাগুলো দিবা বাড়িতে বসে, একদম ঘরে বসে দিবা। আর এটার থেকে কি হবে যে কম্পিটিশন শেষে আমরা দেখবো যে সবচেয়ে বেশি মার্কস যে পাবে তার জন্য একটা ল্যাপটপ পুরস্কার থাকবে। আমরা একটা সুন্দর করে তাকে ল্যাপটপ দেওয়ার চেষ্টা করবো। বাকিদের 10 জনকে আরো ধরো খুব কম দামি পুরস্কার, টি শার্ট বা অন্য ধরনের কিছু দেওয়া যায় কিনা সেটা করা যেতে পারে। তোমরা এটা একটা কম্পিটিশনে অংশ নাও। কম্পিটিশন কি হবে যে পড়ার মধ্যে একটা চাপে থাকবে। আর এর সাথে সাথে তোমাদেরকে আমি যেটা বলবো যে কত ঘন্টা তোমরা পড়বে বাসার মধ্যে, এবং তোমাদের এই পড়াটা মেকআপ করতে গেলে কত ঘন্টা তোমাকে সময় দিতে হবে, এবং স্টাডি রুটিনটাকে সেটা বলে দিব আমি তোমাদেরকে। এইটা আমরা যদি এটা করি যে 21 তারিখ যে আছে, এই যে 21 জানুয়ারি, আজকে হচ্ছে তোমার কত 18 জানুয়ারি, 21 জানুয়ারি বা 25 জানুয়ারির মধ্যেই আমাদের সব কাজ যদি কমপ্লিট করি, তোমাদের যদি কারা কারা এটা অংশ নিতে চাচ্ছে তারা সেটা যদি রেডি করে নেই, তাহলে 26 তারিখ বা 25 তারিখ থেকেই আমাদের এই পরীক্ষাটা শুরু করে দেই। এটা আমি আজকেই জানিয়ে দিচ্ছি অফিসকে, তোমাদের জন্য একটা বিজ্ঞাপন করে দেওয়া থাকবে। এই তোমাদের সব মিলে 16টা অ্যাসাইনমেন্ট করে দিয়ে 16টার মধ্যে থেকে তোমাদের মডেল এক্সাম আছে, প্লাস তোমাদের এই যা যা পড়তে হবে এই 2 মাস, এই 2 মাসের পড়াগুলো তোমাদের অ্যাসাইনমেন্ট করে দেওয়া, প্লাস এই 16টা এক্সাম নেওয়া। তো তোমাদের এখান থেকে যেটা হচ্ছে যে এই কাজগুলো করতে অবশ্যই আমাদের যে টিম একটা কাজ করবে, পরীক্ষা নেওয়া সব কিছু মিলে একটা টিম কাজ করবে, এবং তোমাদের পুরস্কারটা দেওয়া হবে সব মিলে তোমাদেরকে মাত্র একেবারে 399 টাকা। এটা আমি ওদের সাথে কথা বলছি, 399 টাকা তোমাদের কোর্স ফি থাকবে অনলি। তোমরা এটা করবে 16টা পরীক্ষা প্লাস অ্যাসাইনমেন্ট। এই কাজটা তোমরা করতেও পারো নাও পারো, তোমরা একা একা কাজটা করতে পারো। আর তোমার যদি মনে হয় যে না এটা করলে তোমাদের জন্য একটা চাপে থাকবে এবং তুমি পড়াটা পড়ে পরীক্ষা দিবে এবং একটা কম্পিটিশন ভাব চলে আসবে তোমার, সেটা যদি করতে চাও তাহলে আমরা যে এটা 399 টাকা এখানে ধরে দিচ্ছি। তোমরা এখান থেকে যারা যারা এটা ইচ্ছা তোমরা এই কোর্সটা করে নিও। এটা বিজ্ঞাপনটা এই পরিক্রমা পেজ এবং বিদ্যাবাড়ির পেজে তোমাদেরকে এটা দিয়ে দিবে, আজকে অথবা কালকে দিয়ে দিবে। তোমরা এটা দেখে নিয়ে কিভাবে কি করতে হবে সেটা তোমরা দেখে নিও, আমি বাকিটা বলতে পারছি না, তোমরা দেখে নিও যে কিভাবে করতে হবে। এটা গেল একটা জিনিস, তোমরা এটা এইভাবে আমার মনে হয় কাজটা করতে পারো। আর যদি তোমাদের মনে হয় যে না আমরা একাই করবো, কোনো সমস্যা নেই, তোমরা একাই বাসার মধ্যে করতে পারো। অ্যাসাইনমেন্ট নিজেই ক্রিয়েট করবা যে আমি কি পড়বো, এই সপ্তাহে কি পড়বো, ওই সপ্তাহে কি পড়বো, এবং 60 দিনে আমি কি পড়বো, 60 দিনে আমি কিভাবে কভার করবো। তো সেটা তোমরা নিজেরাই একটা ক্রিয়েট করে নিজেরাই একটা পরীক্ষার কোশ্চিন তৈরি করে সে নিজেরাই পরীক্ষা দিতে পারো। আর যদি তোমরা আমাদের বিদ্যাবাড়ি অ্যাপের উপর ডিপেন্ড করতে চাও বা বিদ্যাবাড়ির টিমের উপর ছেড়ে দাও, তাহলে তারা তোমাদের জন্য একদম পুরো অ্যাসাইনমেন্ট করে দিবে, আমি অ্যাসাইনমেন্টটা করে দিব, ওটার পরীক্ষাটা তারা নিবে, এবং এই সব ধরনের সুযোগ সুবিধা আছে। এবং সেটা হচ্ছে যে আমি এটা মনিটরিং করবো, এবং শেষে যেমন আমাদের একটা কম্পিটিশন একটা আছে, ওই কম্পিটিশন শেষের দিকে আসছে, ওখানে ল্যাপটপ আমি করে দিয়েছি পুরস্কার। ওরা সবাই ল্যাপটপ পুরস্কারের জন্যই হোক যেটার জন্য হোক সবাই কিন্তু পরীক্ষা অংশ নিচ্ছে, এবং ওদের যে অংশগ্রহণের যে উৎসাহ, প্রায় 400 জনের মধ্যে পরীক্ষা দিচ্ছে ওই ব্যাচটার মধ্যে। তো তোমাদের এখান থেকে কতজন হবে আমি জানি না, তোমরাও পরীক্ষা অংশ নাও, অংশ নেওয়ার পরে এটা মনে হয় একটা খুব জমজমাট একটা এই সময়টা কাটবে তোমাদের 2 মাস। তো এখন আসো আমরা এটার পরে যেটা আসি যে তোমাদের পড়ালেখা করবে কত ঘন্টা এবং তোমার পড়ালেখার রুটিনটা কেমন হতে পারে সেই বিষয়টা যেটা আলোচনা করি, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট। তোমার পড়ালেখা কত ঘন্টা করবে এবং রুটিনটা তোমাদের কীরকম হবে সেই বিষয়টা আসি। আমি তোমাদেরকে ফুল রুটিন করে দিব, মানে কত ঘন্টা তুমি আড্ডা দিবে, পরীক্ষার সামনে তুমি আড্ডা দিতে পারবে, আড্ডা দেওয়া সম্ভব, আড্ডা দিয়ে তুমি পড়াশোনা করবে সেটাও সম্ভব। আর কত ঘন্টা পড়বে সেটা তোমার একটা বড় একটা ফ্যাক্ট। ওকে, আমি একটা দুটো মেসেজ দেখে নিই, একটা পানিও খেয়ে নিই।
রাশেদ রাশেদ বলছে ল্যাপটপ দেওয়া হোক। ওকে, ল্যাপটপ তুমি ফার্স্ট এলে পাবে, ল্যাপটপ তো সবাই পাবে না, একজন পাবে। ওটা হচ্ছে যেই পাক, কোনো আফসোস রাখা যাবে না, যে পায় পাক। হ্যাঁ, ল্যাপটপ একটা পুরস্কার থাকবে, এটা বড় কথা। আর বাকি তোমাদের অ্যাডমিশন কতজন হয় সেটার উপর ডিপেন্ড করে পুরস্কার বাকিগুলো করব। যে যদি বেশি অ্যাডমিশন হয় তাহলে পুরস্কারের মাত্রাটা বেড়ে যাবে, আর যদি কম অ্যাডমিশন হয় তাহলে পুরস্কারের নাম্বারটা ধরো টি শার্ট বা ভালো ভালো গিফট টিফট থাকতে পারে। ওকে, ফারজানা রিয়া বলছে স্যার আমি ভীষণ রকম হতাশায় রয়েছি, কারণ অসুস্থতা প্লাস মাস্টার্সের টেস্ট নিয়ে 1.5 মাস পড়তে পারিনি, এখন খুব ভয় আছি, আমি কি এখন সব কভার করতে পারবো? আচ্ছা, ফারজানাকে বলবো যে এখন আমি যে কথাটা বলবো তোমাদের উদ্দেশ্যে, আমি জানি যে তোমাদের মধ্যে অনেকেই ফ্রাস্ট্রেশনে আসো, তোমাদের অনেকের পড়াশোনা ঠিক মতো হয়নি। আমরা 2 মাস মানে 60 দিন, 60 দিনকে তুমি যদি ভালোভাবে কাজে লাগাতে পারো, একটা চান্স তোমার হলেও হতে পারে। কিন্তু আমি তোমাকে যেটা বলবো, তুমি যদি ফ্রাস্ট্রেশনে ভোগো, তুমি যদি টেনশনে থাকো, তাহলে তোমার কোনো পড়াই হবে না। টোটাল টেনশন মানে বাদে দাও। জাস্ট আমি যে কোর্সটা দিচ্ছি এই কোর্সটা এনজয় করো। এনজয় করো বলতে কি, যে এই কোর্সে তোমাদেরকে কি কি পড়তে হবে, কি কি পড়া মানে কি কি আমি পড়া দিব, সেই পড়াগুলো বাড়িতে কভার করবে এবং সেই অনুযায়ী তুমি পরীক্ষা দিবে। ওকে, এটা ফলো করে তুমি এই 2 মাস থাকো। আমি একবারই পড়াটা রেডি করে দিব, বারবার তোমাদের সামনে এসে আমি বলতে পারবো না। একবার রেডি করে দিব, তুমি সেই অনুযায়ী তুমি পড়বে এবং পরীক্ষা দিবে। পরীক্ষা দিয়ে পরীক্ষা শেষে, সবগুলো পরীক্ষা শেষে আমি দেখবো যে টোটাল মার্কস কার কিরকম হলো। এবং পরীক্ষাগুলো মাঝে মাঝে আমি চেক করবো যে পরীক্ষাগুলো তোমরা কেমন দিচ্ছ না, সেটা আমি চেক করবো। আমার মনে হয় যে তোমরা যদি এটা করো, আমার মনে হয় তোমরা খুব বেনিফিটেড হবে। 2 মাস তুমি খুব ভাইব্রেন্ট থাকবে, খুবই অ্যালার্ট থাকতে পারবে। যাই হোক, তোমাদেরকে যেটা বলবো যে স্টাডি টাইমটা এবার আসো। দেখো, স্টাডিং টাইমটা যদি বলতে যাই, আমি তোমাদের গতদিনে বলছি যে আমরা সারা জীবন পড়াশোনা করি, সারা জীবন পড়ালেখা করি যেটার জন্য, সেটা হচ্ছে ভালো একটা ক্যারিয়ার করার জন্য। আরও সহজ করে বলে ভালো একটা মানে চাকরি পাওয়ার জন্য পড়ালেখা করি। তো এই চাকরি পাওয়ার জন্য যে পড়াশোনা করি, এত বছর থেকে পড়াশোনা করে আসছি, আমাদের বাবা মা কতটুকু আশা নিয়ে আমাদের তাকিয়ে থাকে। তো সব মিলে আমরা যে চিন্তা করি যে এই যে চাকরির জন্য যখন পড়াশোনা করার দরকার হয়, তখন যদি তুমি ফাঁকি দাও, তুমি যদি ঠিকমতো না পড়ো, তাহলে এটা তুমি খুব বড় ধরনের মানে কি বললা, যে তুমি তোমার বাবা মাকে হতাশ করলে, তুমি তোমার নিজেকে হতাশ করলে এবং সবাইকে তুমি বঞ্চিত করলে। এই কাজটা না করে, কত কষ্টই তো আমরা করি, বাট যখন আমরা এই এই জাস্ট 1 বছর 1.5 বছর পড়া, মানে এখন তোমাদের মাত্র 60 দিনের পড়া, বাট তোমার চিন্তা করতে হবে এরপরে তোমার রিটেন পরীক্ষা আছে, ভাইবা আছে। এই সময়টা তুমি কষ্টটা যদি মেনে নিতে পারো, এর সুফল কিন্তু তুমি অনেকদিন ভোগ করবে। তো আমি তোমাদেরকে যেটা বলবো যে এখন থেকে 24 ঘন্টার সময় আমরা বাচ্চা কাচ্চাদের যখন যারা যারা এসএসসি পরীক্ষা দেয়, যারা এইচএসসি পরীক্ষা দেয়, এদেরকে কিন্তু আমরা 14-15 ঘন্টা পড়তে বলি এবং তারা পড়ে। আমি তোমাদেরকে আরেকটা জিনিস আমি বারবার বলছি, সেটা হচ্ছে যে আমার সাথে লাইভে এসে 2 দিন লাইভে এসেছে একটা আপু। সে আপুটা পড়ালেখা করতো 18 ঘন্টা এবং সে পরপর 2বার ক্যাডার হয়েছে। ওকে, এবং 2বার ক্যাডারের মধ্যে সে কোথাও কোচিংই করে নেই, জাস্ট এই যে 18 ঘন্টা পড়াশোনা করছে, 18 ঘন্টা পড়াশোনা করেই কিন্তু সে 2বার ক্যাডার হয়ে গেছে। ঠিক আছে, আমার পরিচিত এক আপু, উনি কিন্তু, আমি তাকে বারবার জিজ্ঞেস করছি যে আপনি যা বলছেন তা ঠিক আছে কিনা। সে বলছে হ্যাঁ আমি ঠিক আছে, আমি 18 ঘন্টা পড়াশোনা করছি। তো সে যদি 18 ঘন্টা পড়তে পারে, তোমরা কি 15-16 ঘন্টা পড়তে পারবে না? আমি তোমাদেরকে যেটা এখন বলবো সেটা হচ্ছে যে তোমাদের সামনের যে 2 মাস সময় থাকবে, এভরি ডে 15 আওয়ার্স, 15 ঘন্টা পড়াশোনা করবে। তাহলে আমি যে পড়াগুলো দিচ্ছি বা আমি যে অ্যাসাইনমেন্টগুলো দিব, সেগুলো কভার করে তুমি ঠিকঠাকভাবে পরীক্ষা দিতে পারবে। এবং তোমাকে তো কোচিংয়ে আসতে হচ্ছে না, আসা যাওয়ার যে 4-5 ঘন্টা নষ্ট হতো, সেটা তোমার লাগছে না। তুমি বাসায় বসে তুমি পরীক্ষায় অংশ নিবে, বাসায় পড়ে, বা এখন বাসায় একদম ভিতরে বাসায় বসে পড়াশোনা করো, তোমাকে তো কি ডিস্টার্ব করছে না। তাহলে তুমি 15 থেকে 16 ঘন্টা তুমি ডেইলি পড়বে। 15 থেকে 16 ঘন্টা তুমি কীভাবে পড়বে, আমি তোমাকে রুটিন করে দিব 11 ঘন্টার। ওকে, 11 ঘন্টা রুটিন করে দিব বা 10 ঘন্টা রুটিন করে দিব। এই 10 থেকে 11 ঘন্টা তুমি আমার রুটিন অনুযায়ী ফলো করবে। বাট বাকি তোমাকে আমি কি বলছি যে আরও তুমি 4 ঘন্টা তুমি তোমার মতো করে বের করবে, বের করে 15 ঘন্টা অ্যাটলিস্ট তুমি পড়াশোনা করবে, মানে মোর দ্যান 15 আওয়ার্স চেষ্টা করবে সামনে 2 মাস। দেখবে যে তুমি কিন্তু প্রিলি পাস করবে। আর তারপরে লিখিত পরীক্ষার জন্য সময় থাকবে মতো 3 মাস। ওই সময় যে তুমি যদি এই কাজটা করতে পারো, ধরে রাখতে পারো, 15 ঘন্টা 16 ঘন্টা ধরে রাখতে পারো, তুমি ক্যাডারই হয়ে যাবে। ক্যাডার এইভাবেই হয়, যারা হয় তারা এইভাবেই পড়াশোনা করে হয়, যারা এইভাবে পড়তে পারে না তারাই হয় না। তুমি দেখবে শর্টকাট ওয়েতে খুবই কম, মানে এটা তুমি খুব কম সংখ্যক মানুষ শর্টকাট ওয়েতে ক্যাডার হয়। বেশিরভাগই যারা ক্যাডার হয় এই কষ্টগুলো করেই হয়। আমি তো ওইভাবেই হয়েছি, আমি যে ক্যাডার হয়েছি আমি ঠিক এরকম, আমি পড়াতাম সবাইকে, তারপর আমি স্ট্রাগল করেছি।
সো এটা তোমাকেও করতে হবে, এটা মনে রাখতে হবে। তো আমরা কারা কারা এখানে এখন কমেন্টে জানিয়ে দিব যে আমরা কারা কারা 15 আওয়ার্স পড়াশোনা করতে পারবো নেক্সট 2 মান্থস, ইয়েস অর নো। তোমাদের কমেন্টে যাচ্ছি যে তোমরা 15 আওয়ার্স কিভাবে পড়তে পারবে, মানে কারা কারা পড়তে পারবে। স্যার যারা দিনে সময় পায় না তাদের জন্য রাতে কিভাবে কভার করা যাবে? স্যার আমার পরীক্ষা আসলে হতাশ হয়ে যায়। আর যারা জব করো, তোমাদের কথা শুনে, যারা জব করো তাদের জন্য 15 আওয়ার্স না। যারা জব করে তারা এমনিতেই অ্যাডভান্স থাকে, তাদের পড়াশোনা তো আগে থেকেই করা আছে, তাদের যে পড়াশোনাটা অতক্ষণ লাগবে না। বাট যারা প্রথমবার দিচ্ছ বা দ্বিতীয়বার রেখে দিচ্ছ, কোনো জব করো না বা যাদের পড়াটা ওইভাবে গোছানো নাই, তাদের জন্য 15 আওয়ার্স লাগবে। আর যারা তোমরা জব করো আর তোমরা যারা বলছো যে 15 আওয়ার্স তোমাদের পড়া সম্ভব হচ্ছে না, তাদের বা দিনের বেলা তোমরা চাকরিতে বাইরে থাকো, তাহলে কীভাবে পড়বে? তোমাদের জন্য টিপস হচ্ছে তোমরা ভোরের যে সময়টা, অর্থাৎ শেষ রাতে উঠতে পারো। শেষ রাতে বলতে তোমরা 3টার সময় উঠতে পারো, রাত 3টায়। এটা আমরাও পড়েছি। তো তুমি যদি মনে করো রাত 3টায় ওঠা সম্ভব না বা এটা কী করে সম্ভব, এইগুলা বললে কিন্তু হবে না। তুমি 3টায় না পারো 4টায় ওঠো, ভোর 4টায় উঠবে, 4টার থেকে টানা 8টা পর্যন্ত পড়াশোনা করবে। এই 4 ঘন্টা পড়াশোনা করো সকালবেলা। আর অফিস থেকে আসার পরে একটু রেস্ট নিয়ে তারপরে তুমি 2-3 ঘন্টা পড়াশোনা করো। দেখবে 8 থেকে 10 ঘন্টা তুমি চাকরি করার পরও তুমি পড়তে পারবা। বাট আমার কথা তোমাকে কিন্তু অবশ্যই শুনতে হবে। এই কথাটা মনে রাখবে যে এটা বিশ্বাস রাখবে যে একটা দুটো না, এটা কয়েক হাজার ক্যাডার, এদেরকে আমি পড়িয়েছি কয়েক হাজার। যারা ক্যাডার হয়ে গেছে এদের সংখ্যা কয়েক হাজার হবে যাদের আমি পড়িয়েছি। সো তোমার এটা এমন না যে ক্যাডার নন ক্যাডার দেখবে যে অনেক আছে যাদের আমি পড়িয়েছি। তো তোমার এইটা ভাবার কোনো কারণ নাই যে তোমাদেরকে আমি এমনি চাপিয়ে দিচ্ছি একটা কথা, সেরকম না। তোমাদের এই আস্থাটা থাকতে হবে, ওকে? এবং সেই অনুযায়ী কথা শুনে সেইভাবে কাজটা করতে হবে। তোমরা যারা চাকরি করো, তোমাদের যেটা বললাম যে ভোরে 4টায় উঠতে হবে এবং 8টা পর্যন্ত পড়াশোনা করে তারপরে তুমি বাইরে যাবা, চাকরিতে, অফিসে, যেখানে খুশি যাও। এই 4 ঘন্টা তুমি কাজে লাগাবা। আর তারপরে বিকেলে অফিস থেকে আসার পরে সন্ধ্যার থেকে হাত মুখ ধুয়ে একটু বিস্কিট খেয়ে সেখানে 2-3 ঘন্টা পড়াশোনা করবে। চাপ নিবে, মানে ভয়ে থাকবে এরকম যেন না হয়। 2-3 ঘন্টা পড়াশোনা করবে এবং ঘুমানোর আগে যখন ঘুমালে সেখানে আবার 1-2 ঘন্টা যদি কাজে লাগাতে পারো, বাস এই 8 থেকে 10 ঘন্টা তুমি সব মিলে কাজে লাগাও। আর অফিস, তোমার যদি অফিসে ফাঁকে পড়ার সুযোগ থাকে তাহলে সেখানে অবশ্যই ফাঁকে একটু একটু পড়ে নিও। আর যদি সুযোগ না থাকে তাহলে এই যেটা বললাম এভাবে পড়াশোনা করে যেতে পারো, ওকে? আচ্ছা, আর এবার আসো তোমাদেরকে একটা, মাহাতির হাসান বলছে 5 ঘন্টার বেশি পড়তে পারি না। কেন পড়তে পারো না ঠিক আমি জানি না, বাট এটা পড়তে হয়। না পড়লে তুমি এতগুলো পড়া তুমি কভার করতে পারো। আমি তোমাকে এমনি এমনি বলছি যে এত ঘন্টা পড়তে হবে তা না। এটা পরীক্ষার আগে তুমি এই পড়াগুলো না, এতক্ষণ সময় না দিলে তুমি রিভিশন করতে পারবে না। আচ্ছা, তোমাকে আসলে অনেক কথা, এই যে যেমন তোমাদের রুটিন করে দেওয়ার কথা বলছি আমি, ডেইলি স্টাডি টাইম, তাহলে তোমাদের বললাম কত, যে এটা আমি তোমাদের রুটিন করে দিব 11 ঘন্টার, কিন্তু তুমি পড়বে 15 আওয়ার্স, ওকে? তোমার তার মানে কি দাঁড়াচ্ছে যে 11 ঘন্টা থেকে 15 ঘন্টা তুমি রেগুলার পড়বে, বা যদি পারো এর থেকে বেশি পড়ো। যদি তুমি ফ্রি থাকো তাহলে তুমি বারবার রিভিশন করতে পারবে, রিভিশন করলে তোমার বেশি কাজে লাগবে। এইটা একটা জিনিস। এবার আসো তোমার রুটিন, ডেইলি রুটিন যেটা আছে, এরপর আমি তারপরে বলবো রিভিশনের কথা, মডেল এক্সামের কথা, আর আরও কিছু কথা বলবো তোমাদেরকে। এখন এই যে রুটিনের যে বিষয়টা আছে, অলরেডি রুটিনটা আমাদের, রুটিনে আমি কয়েকটা স্লাইড করে ফেলছি। স্লাইডগুলো থেকে আমি যদি তোমাদের আজকে বলতে যাই তোমার আরও 30 মিনিট লাগতে পারে। সো আজকে অলরেডি 1.5 ঘন্টা হয়ে গেছে। আমি স্লাইডটা একটু দেখিয়ে দিই তোমাদেরকে। দেখো স্লাইডটা দেখো, যে এইভাবে আমাদের প্রায় 9টা স্লাইড করা আছে রুটিনের জন্য। তোমরা যদি কিছু মনে না করো তাহলে আমি তোমাদেরকে আগামীকাল শুধু রুটিন নিয়েই একটা তোমাদের সাথে আলোচনা করতে চাই। আগামীকাল রাত 9টায় তোমরা আমাদের এই যে বিদ্যাবাড়ি ফেসবুক পেজ আছে, পরিক্রমা ফেসবুক পেজ আছে, এই পেজগুলোতে তোমরা একটু যুক্ত থাকবে। তাহলে আমি তোমাদের এখন কমেন্ট একটু দেখবো, কমেন্ট দেখে তোমাদের 2 মিনিট আমি কমেন্ট দেখবো, কমেন্টে তোমাদের প্রবলেমগুলো কী হলো বা আজকে আলোচনা তোমাদের কেমন লাগলো শুনবো, শোনার পরে কিছু প্রশ্ন তোমাদের উত্তর দিব। আর যেটা হয় যে তোমাদের যেটা বললাম যে তোমরা যদি ওই আমাদের যে ইয়াটা আছে কি বলে, তোমাদের যে আমি এক্সক্লুসিভ একটা মেগা এক্সাম কন্টেস্ট যেটা করতে যাচ্ছি 16টা পরীক্ষার, এটা আসলে আমি কয়েকভাবে চিন্তা করেছিলাম। আরও একভাবে চিন্তা করেছিলাম যে তোমাদেরকে আমাদের যে স্পেশাল যে পিএইচসির সিলেবাসটা ভেঙে যে 25 ভাগ করে একটা বই করা আছে, এই বইটা কারেকশন কপি আমাদের হাতে চলে আসছে। কারেকশন কপি আমাদের হাতে আছে, এটা দিতে গেলে তোমার 25 সপ্তাহের ব্যাপার। এই জন্য আমি ওটা দেইনি।
এটা আমি 43 বিসিএস তোমরা যারা দিবে, 43 যারা দিবে, তাদের আমি এক্সক্লুসিভ একটা আমি এক্সাম ব্যাচ করে দিব 43-র জন্য। সেখানে ওই বইটা সহ তোমাদের একটা ভালো ধরনের একটা এক্সাম ব্যাচ করে দিব আমি। বাট তোমাদের পরীক্ষা যে 2 মাস সময় আছে, এই কারণে তোমাদেরকে যেটা হচ্ছে যে আমি 16টা পরীক্ষার ব্যবস্থা করে দিব। এই 16টা পরীক্ষা তোমাদের খুবই কাজে লাগবে এই জন্যই যে এটা হচ্ছে তোমাদের বাড়ির পড়া থাকবে, এই পড়ার উপরে তোমাদের এক্সাম থাকবে। আর আমি আগামীকাল তোমাদেরকে রাত 9টায় ইনশাল্লাহ বেঁচে থাকলে এই বিদ্যাবাড়ি ফেসবুক পেজে দেখা হবে। তোমাদের রুটিন তোমাদের জানা যাদের দরকার শুধু তারা থাকবে, আর যাদের দরকার নাই রুটিন নিজে নিজে করে পড়বে তারা তাদের মধ্যে দেখে নেবে। আর আগামীকাল আমি তোমাদের রুটিনটা বলে দেবো যে কখন পড়বে, কখন আড্ডা দিবে, কখন ঘুরবে, এই বিষয়গুলো মিলে সব মিলে তোমার 11 ঘন্টার একটা রুটিন করে দিব। বাকি তোমার 4 ঘন্টা আরও ম্যানেজ করে পড়তে হবে। সো এটাই হচ্ছে মূল কথা। আমি তোমাদের দু একটা আর কথা বলা সম্ভবই না, আমি একটু জাস্ট এটা করি। না, তোমাদের আমি দু একটা প্রশ্ন উত্তর দিয়ে শেষ করে দিচ্ছি, বিকজ এটা হচ্ছে যে আজকে আর কথা বলতে পারছি না, টায়ার্ড হয়ে গেছি, খুবই টায়ার্ড হয়ে গেছি। অনেকক্ষণ তোমরা জানো যে অনেকক্ষণ কথা বলতে পারি না, কিন্তু লাইভে কথা বলতে গেলে আমার মনেও থাকে না। এই যে এখন 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 খারাপ লাগছে। আমি তোমাদের কিছু প্রশ্ন উত্তর নেই, প্রশ্নটা নেই, সেটা হচ্ছে যে ঈশা মোল্লা। ঈশা মোল্লা কি বলছে, স্যার আজ লিঙ্ক পাই নাই, নোটিফিকেশন পাই নাই, পরে পেজ খুঁজে জয়েন করছি। ওহো, না নোটিফিকেশন বোধহয় দেওয়া ছিল, তুমি বোধহয় মিস করে ফেলছো। যাই হোক, আর আগামীকাল যে 9টায় নিব তোমার জেনে রাখো যে ওই রুটিনটা রিভিশন বা অন্যান্য পার্ট যেগুলো আমি বললাম না আজকে, সেগুলো নিয়ে কথা বলবো। আর আজকের যে আলোচনা হলো সেখান থেকে তোমাদের কেমন লাগে সেটা জানিয়ে দিও। আর যদি কোনো প্রশ্ন থাকে আগামীকাল করবে। আজকে আমি তোমাদের দু একটা প্রশ্ন আবার আর দেখবো। তানিয়া খানম বলছে, স্যার বাবু খুব ছোট। বাবু মানে তোমার বাচ্চাটা খুব ছোট, 1.5 বছর পড়াশোনার বাইরে ছিলাম, আমি কিভাবে প্রস্তুতি নিতে পারি স্যার? তোমার একটা বাবু আছে আমি শুনলাম, 1.5 বছরের বাচ্চা নিয়ে পড়াশোনা করাটা যে কত কঠিন এটা তুমিই বুঝবে, এছাড়া আর কেউ বুঝবে না। বাট তারপরে তোমাকে যেটা বলবো যে তোমার সামনে এক্সাম্পল অনেক আছে। তোমরা জানো যে ফারজানা, আমাদের ফারজানা মিরপুর শাখার স্টুডেন্ট ছিল, ও অ্যাডমিন ক্যাডার হয়ে গেছে। ওর কিন্তু স্টাডি গ্যাপ ছিল, কয়েক বছর স্টাডি গ্যাপ ছিল। স্টাডি গ্যাপ থাকার পরে ছোট বাচ্চা, বিয়ে হয়ে গেছে, ছোট বাচ্চা ছিল, সেগুলো নিয়ে কিন্তু সে অ্যাডমিন ক্যাডার হয়ে গেছে। ফারজানার কথা বললাম। তারপরে 29 বিসিএসে যে অ্যাডমিন ক্যাডার হয়ে গেছে, অ্যাডমিন ক্যাডারে ফার্স্ট হয়েছে, 29 বিসিএসে অ্যাডমিনে ফার্স্ট। সেই মেয়েটার, ও রাজশাহী ইউনিভার্সিটি ছিল, ওই মেয়েটার হচ্ছে যে বাচ্চাটা একদম মা ছাড়া কিছুই বোঝে না, সারাক্ষণ মায়ের সাথে লেগে থাকে, পড়তেই দেয় না মাকে, কিন্তু সে অ্যাডমিন ক্যাডারে ফার্স্ট হয়েছে। তো ওদেরকে নিয়ে আমি অনেক কথা, অনেক ভিডিও করেছি। তোমরা আমার এমআইপি ইউটিউব চ্যানেল যেটা আছে, এমআইপি ইউটিউব চ্যানেল, ওটাতে তোমরা দেখে নিবে যে ভিডিওগুলো আছে, একটু টেনে টেনে দেখে নিও। কিন্তু তোমার জন্য যেটা হচ্ছে পড়াশোনা খুব টাফ হবে, কিন্তু একইভাবে আমি তোমাকে যেটা বলবো যে তোমার বাচ্চা, যে ছোট বাচ্চাটা, তোমার হাজব্যান্ডের তোমার হেল্প নিতেই হবে, শ্বশুরবাড়ির হেল্প নিতেই হবে, আর কারো না কারো হেল্প তোমার নিতে হবে। সো ওই হেল্পটা যদি পাও, তোমার যেটা বড় উপকার হবে সেটা হচ্ছে এই, তুমি যখন পড়বে দেখবে যে তোমার কনসেন্ট্রেশন লেভেলটা, যারা এই যে যাদের বাচ্চা কাচ্চা নাই, বিয়ে শাদী হয় নাই, তাদের থেকে তোমার কনসেন্ট্রেশন লেভেলটা অনেক হাই থাকবে, এবং তোমার পড়াটা সব যা পড়বে তাই মনে থাকবে। কারণ তোমার বাচ্চা আছে, তোমার অন্য দিকে কোনো টেনশন নাই, বাচ্চা আর পড়া এই দুটোর টেনশনটা, তোমার কনসেন্ট্রেশনটা খুব ডিপ থাকবে। এজন্য তোমার পড়াশোনাটা ভিন্ন, ওদের থেকে অনেক বেশি ভালো হবে তোমার পড়াশোনাটা। তুমি এটা ধরে সামনের যে 60 দিন সময় আছে, 60 দিন তুমি লেগে পড়ো, আল্লাহ ভরসা একটা ভালো কিছু হবে ইনশাল্লাহ। হ্যাঁ, শিমুল বাবু কি বলছে, আমাকে লিংক এবং এক্সাম দেওয়ার জন্য অ্যাড করে নিলে ভালো হয়, কারণ আমি খুঁজে পাই না, প্লিজ স্যার। আচ্ছা, আমি লিঙ্ক তো অ্যাড কীভাবে করতে হবে আমি ঠিক জানি না, তোমাকে লিঙ্ক কীভাবে দিতে হবে জানি না। আমাদের টিম নিশ্চয়ই দেখবে এটা। আর তারপরে আসি রায়হান রহমান, রুটিনের স্লাইডগুলো শেয়ার করলে স্যার কাল থেকে অ্যাপ্লাই করে দিতে পারতাম। ও রুটিনের স্লাইডগুলো শেয়ার করলে তুমি হয়তো বুঝতে পারবে না, আমি বলে দিবনি কালকে রাত 9টার সময়, আমি তোমাদের বলে দিবনি। আর যদি কোনো কারণে আমি লাইভ নিতে না পারি, তাহলে তোমাদের ওই রুটিনের স্লাইডগুলো তোমাদেরকে পোস্ট করে দিব, তোমরা দেখে নিও। বাট একটু বুঝিয়ে দিলে ভালো হবে। এইটার জন্য আমি তোমাদেরকে হয়তো কালকে 15-20 মিনিট আমি এটা নিয়ে আলোচনা করবো নি, দেখি কতটুক হয়। আজকের একেবারেই মানে এনার্জি লেভেলটার কাজ করছে না, সরি।
খাদিজা জামান বলছে, স্যার আমি একটা সরকারি কি বলছে সরকারি চাকরিতে কর্মরত, সেটি শ্বশুরবাড়ির ঠিকানায়, কিন্তু বিসিএস এর বাবার বাড়ির ঠিকানায় আবেদন করতে চাই। আমার জাতীয় পরিচয়পত্র বাবার বাড়ির ঠিকানায়, সেক্ষেত্রে কোনো সমস্যা নাই। বিসিএস এর মেয়েদের ক্ষেত্রে বাবার বাড়ির ঠিকানা দেওয়াটাই ভালো, কারণ বিসিএস জয়েন করতে অনেক সময় লাগে। সো এই সময়টা বাবার বাড়ির ঠিকানা থাকলে, বাবার বাড়ি হচ্ছে সবচেয়ে সেফ জায়গা মেয়েদের জন্য বলি, আর মানে যাই বলি, বাবার বাড়িটা হচ্ছে সবচেয়ে সেফ জায়গা। তো আমার মনে হয় যে বাবার বাড়ির ঠিকানাটা তুমি অনায়াসে দিতে পারো। আহ শাম্মা ইসলাম কি বলছে, স্যার আপুদের কথা অনুযায়ী পড়ছি, ওনাদের মাধ্যমে সাহস পাচ্ছি, আমার দ্বিতীয় বাবু হয়ে ভেঙে পড়েছিলাম। তুমি সেকেন্ড বাবু নিয়ে ফেলছো। যাই হোক, সেকেন্ড বাবু নিয়েও তোমার একটা এক্সাম্পল আমি দিতে পারবো, সেটা হচ্ছে যে দুইটা বাচ্চা নিয়ে একটা মেয়ে, ও যে ময়মনসিংহে আমি ক্লাস নিতাম তখন, এটা 30তম বিসিএস। হ্যাঁ, আমি এটা এক্সাম্পলটা আগেও বলছি। দুইটা বাচ্চা নিয়ে সে কাস্টমস ক্যাডার হয়েছে, ছোট ছোট বাচ্চা দুইটা নিয়ে কাস্টমস ক্যাডার। হ্যাঁ, আমি এটা কাহিনী আর এখন না বলে, অনেক সুন্দর মজার কাহিনী আছে, একদিন বলবো নি। সো থাকো, আজকে আর কথা না বলি, তোমাদের লাস্ট মেসেজটা আমি আবারও রিপিট করে দিই তোমাদেরকে। সেটা হচ্ছে যে আমার মনে হয় যে তোমরা যদি, আমি যে ব্যাচের কথা বলে দিচ্ছি তোমাদেরকে, মাত্র 399 টাকা ফ্রি। বাট তুমি যেটা হচ্ছে যে তোমার এই 2 মাসের মধ্যে থেকে পুরো যে পড়াগুলো আছে, বোর্ড বই, তোমার যা কিছু পড়তে হবে সবগুলো বাড়িতে পড়া দেওয়া থাকবে। তুমি পড়াগুলো যেটা পড়া দেওয়া থাকবে সেই পড়াটা অবশ্যই তুমি কভার করবে, এবং প্রতিবার 3বার করে রিভিশন করবে ওই পড়াগুলো। এই পড়াগুলো কভার করতে গেলে তোমার 11 থেকে 15 ঘন্টা লাগবে। এই জন্যই তোমাদের পড়ার সময়টা বলছি 15 ঘন্টা। তোমরা এই 15 ঘন্টা পড়াশোনা করে, স্টাডি করে, আমি কালকে রুটিন করে দিবনি, রুটিন অনুযায়ী পড়াশোনা করো, করে এই এই এক্সাম ব্যাচটা তোমরা করো। আমার মনে হয় তোমাদের এটা ভালো হবে, এবং এটা কম্পিটিশনের মধ্যে থাকো। আমরা কি বলছি, মেগা এক্সাম কন্টেস্ট নাম দিয়েছি। মেগা এক্সাম কন্টেস্টে থাকো 2 মাসের মধ্যে থেকে। প্রথম পুরস্কার তো চমৎকার থাকবেই, আর তোমাদের সংখ্যা বেড়ে গেলে আরও পুরস্কার থাকবে। সো সেক্ষেত্রে তোমাদের ফ্রেন্ডস যারা আছে তাদেরকে ইনভাইট করো, তারা যদি থাকুক। আর যদি মনে হয় যে না, এটা করা আমার কোনো সময়, তুমি একা একা কষ্ট করতে হবে, একা করাটা খুব কঠিন হবে তোমার জন্য, অনেক কষ্ট হবে। আর এইখান থেকে করলে তুমি অ্যাপের মাধ্যমে পরীক্ষা হবে, তো পরীক্ষাগুলো সুন্দর, আমাদের নতুন অ্যাপটা হয়ে গেছে, নতুন অ্যাপের মধ্যে তোমরা পরীক্ষাটা দিতে পারবে। আমার মনে হয় তোমাদের ভালো লাগবে। তোমরা ভালো থেকো, আবার তোমাদের সাথে কথা হবে, দেখা হবে। বিদায় নিচ্ছি। আমি অনেকের মেসেজ পড়তে পারলাম না, কমেন্ট পড়তে পারলাম না, এই জন্য আমি দুঃখ প্রকাশ করছি। আমি তোমাদের জন্য যেটা করি, যে প্রতি বৃহস্পতিবার তোমাদের সাথে এই কমেন্টের প্রশ্নগুলো উত্তর দেই, সেই দিন আমি উত্তর করতে চেষ্টা করব। আজকের যাদের কমেন্ট পড়তে পারলাম না, আমি দুঃখ প্রকাশ করছি। তোমাদের সাথে আমি আবারও কথা বলবো, আবারও দেখা হবে ইনশাল্লাহ। ভালো থেকো, টাটা।